আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, তবে ওই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছি। কেন জানি না আমার তেমন একটা ঠান্ডা লাগছে না এখন। রাতুল, তুই যাবি কিনা বল? তোর দুলাভাই কিন্তু বলে দিয়েছে তুই যদি আমাদের সাথে না যাস তাহলে কিন্তু আমাকে সে আর সাজে ঘুরতে নিয়ে যাবে না। আরে আপু, তুই বোঝার চেষ্টা কর, তুই আর দুলাভাই ঘুরতে যাবি, এখানে আমি কাবাবের হাড্ডি হয়ে কি করব বলতো? আরে তুই তো এর আগে তোর বন্ধুদের সাথে অনেকবার সাজে গিয়েছিস, তাই তোর দুলাভাই বলেছে তোর তো আশেপাশের সব কিছু চেনা, তুই থাকলে অনেকটা ভালো হবে। ঠিক আছে, আর পাম মারতে হবে না, তুই দুলাভাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। আর আগামীকালকেই আমাদের বাড়ি থেকে রওনা করব সাজেকের উদ্দেশ্যে। আর আপু, ঠান্ডাটা কিন্তু ভালোই জমেছে, তুই শীতের কাপড়টা একটু বেশি করে নিয়ে নিস। ঠিক আছে রাতুল, তাহলে ফোনটা রাখছি এখন। আর হ্যাঁ, আগামীকাল তোর দুলাভাইকে নিয়ে বাড়িতে আসবো, আর ওইখান থেকেই রওনা করব। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ, আমারও তো গোছগাছ করতে হবে নাকি, আর বাবা মাকেও তো জানাতে হবে তোরা আসতেছিস। তোদের জন্য আবার ভালো মন্দ রাঁধতে হবে না নাকি? জামাই তো আবার ভিআইপি। ভালো হচ্ছে না কিন্তু রাতুল, উনি তোর দুলাভাই, একটু সম্মান দিয়ে কথা বলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, দুলাভাইকে নিয়ে চলে আসিস। রাখছি আপু, আল্লাহ হাফেজ। রিয়া, সে তো আমার বড় হলেও আমরা দুই ভাই বোন, একে অপরের বেস্ট ফ্রেন্ড। তাছাড়া রইল হৃদয় ভাইয়া, মানে আমার দুলাভাই, ও মাশাল্লাহ আমার মতোই খুব ফ্রি মাইন্ডেড। আগামীকাল আপু দুলাভাইয়ের বাড়িতে আসলে কাল রাত্রে রওনা করে দেব সাজেকের উদ্দেশ্যে। এর আগে আমি বহুবার সাজেক গিয়েছি, কিন্তু যতবারই যাই না কেন আমার মন ভরে না, কারণ সাজেকের ওই মেঘলা আকাশ, চারিপাশের পরিবেশ, পাহাড়ি এলাকার রান্না আমার হৃদয়কে ছুঁয়ে যায়। কিন্তু সব থেকে ভালো লাগে সাজেকের গভীর রাতে বেঞ্চে বসে আকাশের চাঁদ দেখতে। যখন চারপাশের পরিবেশটা পুরোপুরি নিরিবিলি হয়ে যায়, ওই আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে কী যে অসম্ভব সুন্দর লাগে তা বলে বোঝানো সম্ভব না। কথা মতো পরের দিন রিয়া আপু আমাদের বাড়িতে চলে আসে হৃদয় ভাইয়াকে নিয়ে। দুপুরে সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করি, আর রাতে রওনা করি সাজেকের উদ্দেশ্যে। এইদিকে হৃদয় ভাইয়ার নিজের গাড়ি থাকায় আমাদের আর বাসে জার্নি করতে হয় না। সাজেকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভোর সকাল হয়ে যায়। একটা কথা জানিয়ে রাখি, সাজেকে আসার পর সবথেকে ভালো মানের একটি হোটেল খুঁজে বের করাটা খুবই কষ্টের। আপনার দেখে মনে হবে সবগুলো হোটেলই যেন বেস্ট, তবে আপনার খেয়াল রাখতে হবে কোনটা আপনার জন্য বেস্ট। আমি যেহেতু সাজেকে এর আগেও বন্ধুদের সাথে অনেকবার এসেছি, তাই এই সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা ছিল। আমি, রিয়া আপু আর হৃদয় ভাইয়াকে নিয়ে উঠে পড়ি এখানকার সব থেকে উন্নত মানের একটি ভালো হোটেলে। অতঃপর দুপুরে 3 জন মিলে হোটেলে বসে জমিয়ে পাহাড়ি এলাকার রান্না খেলাম। তারপর বিকেলে সাজেকের আশেপাশের পাহাড়ে কিছু এলাকা ঘুরে এলাম। সন্ধ্যার কিছু সময় পর ফিরে আসলাম হোটেলে। রিসোর্টে আসার পর আমরা রেস্ট নেওয়ার জন্য নিজেদের রুমে চলে গেলাম। রাত হতেই বাইরে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপরে আপু আমাকে বলল, চল ডিনার করে শুয়ে পড়ি। আমি তখন আপু আর হৃদয় ভাইয়াকে বললাম, তোমরা যাও, তোমরা ডিনার করে ঘুমিয়ে পড়ো, আমি আমার রুমে ডিনারটা অর্ডার করে নিব। আপু আমার কাছে জানতে চাইল, কেন তুই ঘুমাতে যাবি না? আরে না আপু, আমি এখানে আসি অন্য একটা কারণে, তুমি সেটা বুঝবে না, তুমি যাও ঘুমিয়ে নাও। আপু আমাকে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি তো, আমরা এখন রুমে যেয়ে ঘুমাবো, আর তুমি এখানে বসে বসে গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক কথাবার্তা বলবে ফোনে, তাই তো? আরে আপু, তুমি তো জানো আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তারপরেও কেন বারবার এসব কথা বলো তুমি? হ্যাঁ যাও তো এখান থেকে। হৃদয় ভাইয়া, আপনি একটু আপুকে নিয়ে যান না, আমি আরও কিছুক্ষণ এখানে একটু একা টাইম স্পেন্ড করব, তারপরে রুমে চলে যাব। আপু আর হৃদয় ভাইয়া চলে গেল তাদের রুমে। আমি এক কাপ কফি নিয়ে বসে পড়লাম বেঞ্চে। আকাশের দিকে তাকিয়ে আছি আর শীতের ওই চাঁদটাকে দেখছি। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, তবে ওই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছি। কেন জানি না আমার তেমন একটা ঠান্ডা লাগছে না এখানে। এক দৃষ্টিতে চাঁদটার দিকে তাকিয়েছিলাম। এমন সময়ে হঠাৎ কেউ একজন পিছন থেকে বলে উঠল আমাকে, একটু চেপে বসবেন, বেঞ্চটা তো অনেক বড়, আপনি যদি একটু চেপে বসতেন তাহলে আমি এই পাশটাতে একটু বসতে পারতাম, এই আর কি। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই। আমি দেখতে পাই নীল রঙের একটি শাড়ি পরে একটি মেয়ে দাঁড়ানো আছে, আর সে আমাকে এই কথাগুলো বলেছে। আমি খুবই অবাক হই, যেখানে আমি মোটা মোটা 2টা জ্যাকেট গায়ে দিয়ে আছি, আমার তাতেও ঠান্ডা মানছে না,
সেখানে কিনা এই মেয়েটি একটি শাড়ি পরে আছে এই ঠান্ডার ভিতরে। মেয়েটির দেখতে অসম্ভব সুন্দর। আমি তার দিকে তাকিয়ে বললাম, জি বসুন না, আমি চেপে বসছি, আপনি এই পাশটাতেই বসুন। অতঃপর মেয়েটি আমাকে ধন্যবাদ দিয়ে আমার বেঞ্চের আরেকটি পাশে বসে পড়ল আর আমাকে বলতে শুরু করলো, কিছু মনে করবেন না, আমি জানি ওই পাশটাতে আরও অনেক বেঞ্চ আছে, তবে আপনাদের এখানে ফায়ার ক্যাম্প করেছেন, এই কারণে আগুন পোহাতে চলে আসলাম। আমি তখন মেয়েটিকে বললাম, ও আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই, আপনি এখানে নিশ্চিন্তে বসতে পারেন। বাট আপনি এত ঠান্ডার মধ্যেও শাড়ি পরে আছেন, আপনি তো খুবই অদ্ভুত একটা মেয়ে, তো আপনার কি ঠান্ডা লাগছে না? মেয়েটি আমাকে বলে, জানেন, আমি যখন ওই আকাশের চাঁদটার দিকে তাকাই তখন আমার কেন জানি না ঠান্ডা লাগে না। এই কারণেই আমি গরমের কোনো জামা কাপড়ই আনিনি। এই দিকে আমি এটা শুনে তো পুরোই হতবাক। তার চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনার কিভাবে এত মিল? হোয়াট? তখন মেয়েটি আমাকে আরও বলল, আপনি কি জানেন, আমি ছোটবেলায় আমার নানুর মুখে শুনেছি ওই চাঁদে নাকি অনেকগুলো পরী থাকে, যাদেরকে অনেকে আবার চাঁদের পরী বলেও চিনে কিংবা চাঁদের বুড়ি বলেও চিনে। আমি তখন ওনাকে বললাম, আপনি কি এখনো ছোট আছেন নাকি? এগুলো তো আমাদের দাদা দিদা তারা গল্প শোনাতো। চাঁদের ভিতরে কি করে পড়ে থাকতে পারে? হ্যাঁ, আর চাঁদের বুড়ি এগুলো শুধু গল্প কথা, কখনোই কেউ দেখেনি তাদের। মেয়েটি আমাকে বলল, হ্যাঁ, তাদের কেউ দেখেনি ঠিক, কিন্তু তারা যে নেই এটা কিন্তু ঠিক না। চাঁদে এখনো অনেক পরীরা বসবাস করে, তারা মানুষদেরকে দেখতে পায়, কিন্তু মানুষ তাদের দেখতে পায় না। মেয়েটি তার কথাগুলো এত সুন্দরভাবে গুছিয়ে বলছিল, আমার এত ভালো লাগছিল, মন চাচ্ছিল সারা রাত তার কথাগুলো আমি শুনি। আমি মেয়েটিকে বললাম, কিছু মনে না করলে কি আমি আপনার নামটা জানতে পারি? মেয়েটি তখন আমাকে বলল, আমার নাম নীলিমা, আর আপনার নাম আমি জানি, রাতুল, তাই না? মেয়েটির মুখে নিজের নাম শুনে আমি তো হতবাক। কি করে সে আমার নাম জানতে পারে? সে কি আমাকে চেনে নাকি? আমি নীলিমাকে বলি, আপনি কি আমাকে চিনেন নাকি? নীলিমা তখন আমাকে বলল, হ্যাঁ চিনি তো, আপনি তো প্রতি শীতেই সাজেক আসেন বন্ধুদের সাথে ঘুরতে, আর এই বেঞ্চটাতে বসে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকেন। আমি বলি, তার মানে আপনিও প্রতি শীতে আমারই মতো সাজেকে ঘুরতে আসেন, তাই না? নীলিমা বলে, মোটেও না, আমি সাজেকে ঘুরতে আসি না, আমি যে জায়গায় থাকি সেখান থেকে পুরো পৃথিবীটাকে দেখা যায়। আমি তাকে বলি, এটা কেমন জায়গা? এমন তো কোনো জায়গা নেই যেখানে বসে পুরো পৃথিবী দেখা যায়। আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? তখন নীলিমা আমাকে বলে, রাতুল, পৃথিবীতে অনেক কিছু আছে, সেটার বিষয় বোধহয় আপনি জানেন না। আপনি যেটা চোখে দেখেছেন সেটাই বিশ্বাস করেন, যেটা কানে শুনেছেন সেটা সম্পর্কে জানেন, কিন্তু আপনার অজানা এই পৃথিবীতে আরও অনেক কিছু আছে। ঠিক আছে রাতুল, অনেক রাত হয়ে গিয়েছে, আজকে আমি যাই, দেখা হবে কাল রাতে। আমি বলি, কাল রাতে কেন? আসুন না, কাল সকালে আমাদের সাথে জয়েন করেন, আমার আপু আর দুলাভাইও এসেছে এখানে। আমরা প্ল্যান করেছি আগামীকাল নাস্তা করেই বের হব চারপাশটা একটু ঘুরে দেখতে, আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। নীলিমা আমাকে খুব অবাক করে বলল, আমি চাইলেও দিনের বেলায় আপনাদের সাথে ঘুরতে যেতে পারবো না, আমাকে মাফ করবেন। এটা বলে নীলিমা হোটেলের দিকে হাঁটা দিল। নীলিমা যাওয়ার পরে আমি নীলিমাকে নিয়ে ভাবছিলাম, মেয়েটি কতই না অদ্ভুত, তার কথাগুলো অদ্ভুত, সে আসলে কে? অনেকটা রাত হয়ে গিয়েছে, এই কারণে আর আমি বাইরে বসে থাকলাম না, আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে রিয়া আপু আর হৃদয় ভাইয়া আমাকে ঘুম থেকে টেনে তুলল। তারপরে আমরা একসাথে নাস্তা করে বের হয়ে গেলাম চারপাশটা ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে আমরা পাহাড়ি এলাকার অনেক গভীরে চলে আসি, ওইদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তাই আমি আপুকে বললাম, আপু এখানে একটু দাঁড়া, আমি আসছি। রিয়া আপু আর হৃদয় ভাই আমার কাছে জানতে চাই কোথায় যাচ্ছ। আমি হৃদয় ভাইয়াকে বলি, হৃদয় ভাইয়া, আমি আমার বন্ধুদের সাথে পাহাড়ে এর আগেও এসেছি, এখানে পাশে একটি খুব সুন্দর নদী আছে যেটার নাম রূপরাঙ্গা নদী। হৃদয় ভাইয়া, তোমাকে বললে হয়তো বিশ্বাস করবে না, সন্ধ্যার সময় পাহাড়ে দাঁড়িয়ে সেই নদীর মাঝ বরাবর দিয়ে সূর্য অস্ত্র দেখতে অসম্ভব সুন্দর লাগে। হৃদয় ভাইয়া রিয়া আপু আমাকে বলল, তাহলে আমাদেরকেও নিয়ে যাও। আমি তাদের বললাম, আজকে না আপু, আগামীকাল নিয়ে যাব, আজকে খুব সময় কম, আমি এক দৌড়ে যাব আর আসবো, কারণ আর কিছুক্ষণ পরেই তো অন্ধকার নেমে আসবে। তারপর আমি রিয়া আপু আর হৃদয় ভাইয়াকে বললাম,
তোমরা বরং কথা বলতে বলতে হোটেলের দিকে এগোতে থাকো, আমি এক দৌড়ে সেখানে যাব আর কিছু ছবি তুলে আবার তাড়াতাড়ি করে ফিরে আসব। হৃদয় ভাইয়া তখন আমাকে বলল, ঠিক আছে, বেশি সময় নিও না, কিন্তু আমি আর তোমার আপু হোটেলের দিকে যাচ্ছি, তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো। আমি দৌড় লাগাই সেই নদীর দিকে। তারপর সেখানে গিয়ে আমি পাহাড়ের উঁচু থেকে সূর্যাস্ত দেখি। তারপর আবার তাড়াহুড়ো করে হোটেলের দিকে হাঁটা শুরু করি। তাড়াহুড়ো করে আমি পাহাড় থেকে নামার সময় আমার পাটা মচকে যায়। আমি একটা চিৎকার দিই। আমি দাঁড়াতে পারছিলাম না, আমার পাটা খুব বাজেভাবে মচকে গিয়েছে। কী করব বুঝতে পারছিলাম না। তারপর পকেট থেকে ফোনটা বের করলাম আপুকে ফোন দেওয়ার জন্য, কিন্তু এখানে নেটওয়ার্ক নেই। অপর পাশে দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নিয়ে এলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। কোনোভাবে নিজেকে সামলিয়ে আবার আস্তে আস্তে দাঁড়াই আর পাহাড় থেকে নামতে শুরু করি। ফোনের আলোতে আমি বেশি দূর দেখতে পারছিলাম না। কোন পথ দিয়ে যাচ্ছিলাম সেটাও বুঝতে পারছিলাম না। আমি যে পথে হাঁটছি সেটা কি ভুল পথ নাকি সঠিক পথ সেটাও জানি না। অনেকক্ষণ হাঁটার পর আমি লক্ষ্য করতে পারি আমি এখন গভীর জঙ্গলের মাঝে। তার মানে আমি ভুল পথে চলে এসেছি। কি করব আমি বুঝতে পারছিলাম না। রাতের অন্ধকার নেমে এসেছে। আমি কি করে এখন ফিরে যাব আমাদের হোটেলে? তখনই আমার কানে অদ্ভুত ধরনের কিছু শব্দ আসে। আমি সেই দিকে ঘুরে তাকাই আর আমি দেখতে পাই জঙ্গলের মাঝে একটি জায়গাতে আগুন জ্বলছে। আমি ভাবলাম হয়তোবা সেখানে কোনো মানুষ আছে। আমি যাই, তাদের কাছে একটু সাহায্য চাই। সাহায্য চাওয়ার আশায় আমি সেদিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর এগোতেই আমি বুঝতে পারি সেখানে দুইটি লোক দাঁড়ানো। আমি তখন সেই দুইটি লোককে ডাক দিতেই যাব, তখন আমার পিছন থেকে কেউ একজন আমার মুখটা চেপে ধরে। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি এ তো নীলিমা। নীলিমা আমাকে বলছে, তোমার ফোনের আলোটা নিভিয়ে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, নয়তো তারা দেখে ফেলবে, জলদি করো। আলোটা নিভিয়ে ফেলি। তারপর নীলিমার কাছে জানতে চাই কি হয়েছে, আর তুমি এত আস্তে আস্তে কেন কথা বলছো, আর তুমি এত রাতে এখানে কি করে এলে? নীলিমা আমাকে বলে, সবটা বলবো, কিন্তু তুমি এখানে চুপ করে দাঁড়াও, কোনো নড়াচড়া করো না, নয়তো তারা বুঝে যাবে আমরা এখানে আছি। তারা যদি বুঝে যায় তাহলে আমাদের আর কোনো রক্ষা নেই। আমি নীলিমাকে বলছি, তুমি কাদের কথা বলছো? ওইখানে তো দুজন মানুষ দাঁড়িয়ে আছে, আমরা তাদের কাছে সাহায্য চাই আর এখান থেকে বের হয়ে হোটেলে চলে যাই, আসো না একসাথেই যাই। নীলিমা আমাকে বলে, না না, ওরা কোনো মানুষ না, ওরা হচ্ছে নরক, আজব পিশাচ। আমি নীলিমার মুখে এইসব কথা শুনে অবাক হয়ে তাকে বলি, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? নীলিমা তখন আমাকে বলে, কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুমি এখান থেকে ভালো করে লক্ষ্য করো, আগুনের ভেতরে কিছু একটা পোড়ানো হচ্ছে, যেটা খাওয়ার জন্য তারা দুইজন ওই পাশে বসে আছে। দেখো তো জিনিসটা কি, যেটা তারা রান্না করছে আগুনের মধ্যে। নীলিমার কথা মতো আমি তাদের দিকে আবার তাকালাম আর দেখার চেষ্টা করি আগুনে তারা কি পড়ছে। কিন্তু আমি ভালো করে লক্ষ্য করে যেটা দেখতে পাই, সেটা দেখার পর আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি দেখি সেই দুইজন ব্যক্তি একটি মানুষকে লাঠির সাথে বেঁধে আগুনে পোড়াচ্ছে। তখনই সেই দুটি ব্যক্তির ভেতর থেকে একজন ব্যক্তি একটি ধারালো ছুরি নিয়ে সেই পোড়া মানুষের শরীর থেকে কিছুটা মাংস ছিঁড়ে খাওয়া শুরু করলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম এসব দৃশ্য দেখে। তখন নীলিমা আমাকে বলে, ভয় পেও না, আমি তো তোমার সাথে আছি, তোমার কিচ্ছু হবে না, চলো আমার সাথে, আসো। এখান থেকে আস্তে আস্তে পিছন দিকটাতে হাঁটা শুরু করলাম। আমি আর নীলিমা আস্তে আস্তে করে সেখান থেকে বের হয়ে আসি। আবারও একটি পাহাড়ের উঁচুতে উঠে পড়ি। আমি নীলিমাকে বলি, আমি না হয় পথ হারিয়ে সেখানে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে কি করে গেলে? নীলিমা আমাকে বলে, তোমাকে তো আমি গতকাল রাতেই বলেছিলাম, আমি যে জায়গায় থাকি সেখান থেকে আমি সব কিছু দেখতে পাই। আমি বসে বসে তোমাকেই দেখছিলাম। যখন দেখলাম তোমার এত বড় বিপদ, তখন আর তোমার কাছে না এসে পারলাম না। আমি তাকে বললাম, তুমি কি আমার সাথে মজা করছো? একটু বলো তো, কোথায় এমন থাকো তুমি যেখানে বসে এই পৃথিবীর সব কিছু চাইলেই তুমি দেখতে পারো? নীলিমা আমাকে বলে, আমি তোমাকে বললে বিশ্বাস করবে কিনা জানি না, তারপরেও তোমাকে দেখাচ্ছি আমি কোথায় থাকি। নীলিমা তার হাতের ইশারায় আমাকে দেখালো সে কোথায় থাকে। নীলিমা আমাকে হাতের ইশারায় দেখাচ্ছে সে চাঁদে থাকে, যেটা দেখে আমি তাকে বলি, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি চাঁদে কি করে থাকতে পারো?
নীলিমা আমাকে বলে, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, কিন্তু রাতুল, আমি একজন চাঁদের পরী। আমি চাঁদেতেই বসবাস করি। আমার বাবা মা ও আমার কাছের সকলেই চাঁদেই বসবাস করে। রাতুল, তোমাকে বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবে জেনে রাখো, চাঁদের মাঝে অনেক বড় একটি পরীর দেশ আছে, আর যেখানে আমিও আমাদের গোত্রের সকলেই থাকি। আমি মাঝে মধ্যেই এইখানে মানুষ রূপে সাজেকে আসি পাহাড়ি এলাকা ঘুরে দেখার জন্য। আমি প্রতি শীতে বাংলাদেশের এই সাজেকের পাহাড়ে ঘুরতে আসি। আমি যতবার এখানে এসেছি ততবারই তোমাকে দেখেছি, তোমার ওই বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসতে। তোমাকে দেখলে মনে হতো তুমি আর 5 জন ছেলের মতো না। তুমি তোমার বন্ধুদের সাথে সময় খুব কম দিতে, আর একাভাবে এই বেঞ্চে বসে আকাশের ওই চাঁদটাকে দেখতে গভীর রাত পর্যন্ত। তোমাকে আমি দূর থেকে দেখতে দেখতে কখন যে অনেক কাছের মানুষ ভাবতে শুরু করলাম আমি নিজেও জানি না। আমি দেখলাম এইবার শীতেও তুমি তোমার বোন দুলাভাইকে নিয়ে এখানে এসেছো, তাই ভাবলাম মানুষ রূপে তোমার সাথে কথাই বলা যাক। তাই তো গতকাল রাতে আমি মানুষ রূপে এসে বেঞ্চে বসে তোমার সাথে কথা বলতে শুরু করলাম। আমরা চাঁদের পরী, আমাদের কাছে অদ্ভুত ধরনের কিছু শক্তি আছে। আমাদের চাঁদের প্রতিটা পরীর কাছে একটি করে জাদুর আয়না আছে, যে আয়নার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো স্থান, যে কোনো জিনিসকে স্মরণ করার সাথে সাথেই দেখতে পারি। আমি চাঁদে বসে জাদুর আয়নার মাধ্যমে তোমাকে দেখছিলাম, আর আমি দেখতে পাই তুমি খুব বড় একটা বিপদে ফেঁসে গিয়েছ। তাই তো তোমাকে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে এসেছি আমি। নীলিমা আসলে আমার সাথে মজা করছে, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছে না সে মিথ্যা কথা বলছে। নীলিমা আমাকে বলে, চলো তোমাকে তোমার হোটেলে ছেড়ে দিয়ে আসি, আসো আমার সাথে, আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছি। তারপর নীলিমা আমাকে নিয়ে সঠিক পথ ধরে আমাদের হোটেলের দিকে ফিরে আসে। হোটেলের সামনে এসে নীলিমা আমাকে বলে, তুমি এখন হোটেলের ভিতরে চলে যাও, কারণ তোমার দুলাভাই আর আপু তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আমি জানি রাতুল, তুমি এখনও মানতে পারছো না আমি যে চাঁদের পরী। যেটা সত্য আমি সেটাই তোমাকে বলেছি। এখন মেনে নেওয়া বা না নেওয়া সেটা তোমার একান্ত বিষয়। তোমরা তো কালকে ফিরে যাচ্ছ, তুমি ভালো থেকো। আমি মাঝে মধ্যেই তোমাকে আমার জাদুর আয়নায় দেখব। আমি জানি না রাতুল, কিন্তু তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, ভালো থেকো তুমি। উপরওয়ালা চাইলে আমাদের আবারও দেখা হবে। আমি নীলিমার কথা শুনে শুধু অবাক হয়ে নীলিমার মুখের দিকেই তাকিয়েছিলাম। সে কি বলছে এগুলো? আমি ঠিক কিছুই বুঝতে পারছিলাম না। নীলিমা আমার থেকে বিদায় নিয়ে পাহাড়ের একটি পথ ধরে হাঁটতে হাঁটতে অন্ধকারের সাথে অদৃশ্য হয়ে গেল। তখনই আমার নাম ধরে ডেকে উঠল রিয়া আপু। আমি ঘুরে তাকিয়ে দেখি রিয়া আপু আর হৃদয় ভাইয়া আমার কাছে ছুটে আসলো আর বলল, কিরে, কই ছিলি তুই? তুই জানিস তোর জন্য আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম? তোর দুলাভাই তো তোর জন্য এখানকার থানা পর্যন্ত ফোন দিয়েছে যে তুই কোথায় ছিলি, তুই এতক্ষণ বল না। আমি তখন হৃদয় ভাইয়া আর রিয়া আপুকে বলি, আপু, আমি পথ হারিয়ে ফেলেছিলাম রাতের অন্ধকারে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হৃদয় ভাই তখন আবাকে বলে, একটু দেরি? তুমি জানো এখন কয়টা বাজে? এখন রাত 3টা বাজে। এই কথা শুনে আমার যেন পায়ের নিচের মাটি সরে গেল। কি বলছি হৃদয় ভাই এগুলো? আমার পথ হারিয়েছিল সন্ধ্যার একটু পর। তাছাড়া আমি সে জঙ্গলে ছিলাম ম্যাক্সিমাম 1 ঘন্টা, কিন্তু হৃদয় ভাই বলছে এখন 3টা বাজে। তার মানে 6টা ঘন্টা আমার সাথে এসব ঘটেছে। কিভাবে সম্ভব এটা? আমি তখন রিয়া আপু আর হৃদয় ভাইয়াকে আর কিছু না বলেই আমার রুমে চলে আসি। কি হলো এগুলো আমার সাথে? আর নীলিমা কোনো মানুষ না, সে একটা চাঁদের পরী, চাঁদে বসবাস করে, আর নীলিমা তাদের ভেতরের একজন। মানতে পারছি না, কিন্তু যেগুলো আমার সাথে ঘটলো সেগুলো তো অস্বীকারও করতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি, আর আমার ঘুম ভাঙে সকালে আপুর ডাকে। আপু আর হৃদয় ভাইয়াকে কিছু বলি না, শুধু এতটুকুই বলি, আজকে আমরা ঢাকায় ব্যাক করব। আমরা ঢাকায় চলে যাব, এখানে আর 1 মিনিটও থাকবো না। হৃদয় ভাই আমাকে বলে, কেন, কি হয়েছে? আমরা তো এখানে এসেছি মাত্র 2 দিন হলো, আর আমাদের তো আরও 4 দিন থাকার কথা, তাই না? আমি ভাইয়াকে বলি, তাহলে আপনি রিয়া আপুকে নিয়ে এখানে থাকেন, আমি আজকে ঢাকায় ব্যাক করব। রিয়া আপু তখন বলে, ঠিক আছে, তুই এত উত্তেজিত হোস না, আমরা আজকেই ঢাকায় ব্যাক করব। কথা মতো আমরা সেদিন ঢাকায় চলে আসি। মূলত আমার ঢাকায় আসার কারণ একটাই, আমি কি পাগল হয়ে যাচ্ছে কিনা এটা পরীক্ষা করার।
কারণ আমি ভাবছি আমার সাথে যেসব ঘটনাগুলো ঘটেছে সবটাই আমার হ্যালোসিলেশন। ঢাকায় আসার পর আমার অনেক ভালো লাগছে। আমি ভাবতে শুরু করলাম আমি ঢাকায় এসে ভালোই করেছি। যদি সাজেক আরও 2-1 দিন কাটাতাম তাহলে হয়তোবা আমি পাগলই হয়ে যেতাম। আমি যেন মেনেই নিয়েছিলাম নীলিমা বলতে কেউ নেই। নীলিমা ছিল আমার একটা কল্পনা। আর সেদিন ওই জঙ্গলের মাঝে যা যা দেখেছি সবগুলো ছিল আমার একটা কল্পনা। ঢাকায় আসার পর 1 মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন আমার নানু আমাদের বাড়িতে আসে গ্রাম থেকে। আমার নানুর বয়স প্রায় 85 বছর। নানু কিছুদিন আমাদের বাড়িতে বেড়াবে। একদিন আমি ঘরে বসে আমার ল্যাপটপে মুভি দেখছিলাম। তখনই নানু আবার ঘরে এসে বলল, কি করছো রাতুল? এই তো নানু মুভি দেখছি, দেখবে নাকি? তুমি আসো তাহলে। তোমাদের জামানায় তো তোমরা এমন ধরনের ছবি কখনো দেখোনি, ছবিটা দেখো, মজা পাবে। নানু তখন আমাকে বলল, আমাদের জামানায় অনেক কিছুই আমরা দেখেছি যেটা কিনা এখন আর দেখা যায় না। ভাই রাতুল, তুমি কি জানো তোমার নানা যে কিনা এখন মারা গিয়েছে তার কাছে 2টা জিন 5টা পরী থাকতো। আসলে তোমার নানা ভাই ছিল একজন অনেক বড় কবিরাজ। আর তোমার নানা ভাই সেই জিন পরীদের মাধ্যমে মানুষের উপকার করত। নানুর মুখে জিন পরীদের কথা শুনে আমি আমার ল্যাপটপটা রেখে নানুর কাছে গিয়ে বসি আর তার কাছে জানতে চাই, আচ্ছা নানু, তুমি তো এইসব জিনিসের বিষয়ে অনেক কিছুই জানো তাই না? কারণ তুমি তো আমার নানা ভাইয়ের সাথে অনেক দিন যাবৎ সংসার করেছো। নানু তখন বলল, হ্যাঁ অনেক কিছুই জানি, কারণ আমি তো এসব দেখতে দেখতেই অভ্যস্ত ছিলাম। তুমি কি জানতে চাও নানু ভাই, বলো আমাকে। আমি তখন নানুর কাছে জানতে চাইলাম, আচ্ছা নানু, আমাদের আকাশের চাঁদের ভিতরে কি কোনো পরীদের দেশ আছে? নানু আমার মুখে এই কথা শুনে আমাকে বলল, শোনো নানু ভাই, আমি এই বিষয়ে যতটুকু শুনেছিলাম তোমার নানা ভাইয়ের কাছ থেকে ততটুকুই তোমাকে বলতে পারবো। তোর নানা ভাই আমাকে বলেছিল চাঁদে একটা পরীদের দেশ আছে, নীল পরীদের দেশ। সেখানে নাকি হাতে গোনা কয়েকটা পরী থাকে যাদের বয়স কিনা হাজার হাজার বছর। সেই নীল পরীরা নাকি চাঁদে বসেই এই সকল জিনিস দেখতে পায়, কারণ প্রত্যেকটা নীল পরীর কাছেই আছে একটি করে জাদুর আয়না। তোমার নানা ভাই আমাকে এটাও বলেছিল নীল পরীরা নাকি চাঁদের বাইরেও কোনোদিন আসে না, তাদের পুরো জীবনটা সেই চাঁদকে ঘিরে। আর চাঁদের পরীদের বিষয়ে খুব কম মানুষই জানে। কিন্তু তোমার মুখে আমি কথা শুনে অনেকটা অবাক হলাম। নানু ভাই, তুমি এই কথাটা কোথা থেকে শুনেছ? কোন ইন্টারনেটের মাধ্যমে কি জেনেছ? হ্যাঁ, আমি আমার নানুকে কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ আমি তো কোনো ইন্টারনেটের মাধ্যমে এগুলো জানিনি। আমার সাথেই তো চাঁদের একজন পরী দেখা করতে এসেছিল, নীলিমা। তার মানে সেগুলো আমার কল্পনা ছিল না। নানু তখন আমার কাছে আবারও জানতে চায়, কি হলো, চুপ করে রয়েছ? কিভাবে জানলে তুমি চাঁদের পরীর বিষয়ে? আমি নানুকে বলি, একটি বইয়ে পড়েছিলাম, তাই তোমার কাছে জানতে ইচ্ছে হলো আর কি। এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা? নানু তখন বলে, ও আচ্ছা, বই তো এইসব বিষয়ে লেখা থাকে বুঝি, জানা ছিল না। যাই হোক, তুমি তোমার মুভি দেখো, আমি চলে যাই। নানু যাওয়ার পর আমি নিজে নিজেই ভাবছিলাম, তার মানে নীলিমা আসলেই আছে। নীলিমা আমার কোনো কল্পনা না, সে আমার সাথে সত্যি দেখা করতে আসতো। আর সেদিন ওই জঙ্গলের 2টি পিশাচের হাত থেকেও নীলিমা আমাকে উদ্ধার করেছিল। তার মানে নীলিমা আসলেই চাঁদের পরী। নীলিমা সেই চাঁদে থাকা 20 জন নীল পরীদের ভেতর একজন নীল পরী। সেই ঘটনার পর থেকে কেটে যায় 1 বছর। চলে আসে আবারও শীতের মৌসুম। ফোনের ওপর থেকে ফোন দিচ্ছে বন্ধুরা, বারবার ফোন দিয়ে বলছে সাজেক যাব, তুই যাবি না, এটা হতেই পারে না। একটা পর্যায়ে আমার সকল বন্ধুরা আমাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেল সাজেকের উদ্দেশ্যে। বন্ধুদের সাথে গাড়িতে বসে আছি, গাড়ি চলছে সাজেক যাওয়ার পথে। আমি জানি না আকাশের ওই নীল পরী নীলিমা আজও কি তার জাদুর আয়নার মাধ্যমে আমাকে দেখছে কিনা। যদি সে এখন আমাকে তার জাদুর আয়নার মাধ্যমে দেখেই থাকে, আমি চাইব সে যেন আমার সাথে অবশ্যই দেখা করতে আসে সেই উঁচু পাহাড়টায়। আমি সেই বেঞ্চে বসে 2 কাপ কফি হাতে নিয়ে তার জন্য অপেক্ষায় বসে থাকব। আমাদের গাড়িটা সাজেক এসে থেমে যায় বিকেল 4টা নাগাদ। আমি আমার সকল বন্ধুদের নিয়ে সেই একই হোটেলে উঠি, কারণ আমি চাচ্ছিলাম নীলিমা আমার সাথে দেখা করতে আসুক। হোটেলে আসার পর সকলে ফ্রেশ হয়ে নেয়। ডিনার শেষ করে হোটেলের বাইরে পাহাড়ে বসে আড্ডা দিচ্ছি।
মনে মনে ভাবছিলাম আড্ডা শেষে সব বন্ধুরা যখন ঘরে চলে যাবে তারপরে আমি এখানে একা কিছুক্ষণ বসে থাকব নীলিমার আশায়। আড্ডা দেওয়ার কিছুক্ষণ পর আমাদের বন্ধুদের ভেতর থেকে একজন বলল, আমার বাড়ি থেকে ফোন আসছে, এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কেন? আমি তখন আমার বন্ধুকে বললাম, ওই পাশে নেটওয়ার্ক পাচ্ছে না তো কি হয়েছে, তুই যা পাহাড়ের ওই পাশটাতে যা, ওইখানে নেটওয়ার্ক আছে। আমার কথা মতো আমার বন্ধু ওই পাশটাতে চলে গেল। 1 থেকে 2 মিনিট পর আমাদের সেই বন্ধুর একটা মৃত্যুর চিৎকার আমাদের সকলের কানে ভেসে আসলো। তখন সবাই মিলে ছুটে গেলাম সেই পাশটায়, কিন্তু সেখানে কেউই নেই, শুধু মাটিতে পড়ে আছে আমার বন্ধুর হাতে থাকা ফোনটা। তখনই আমার সেই বন্ধুর আরেকটি মৃত্যু চিৎকার আমাদের সকলের কানে ভেসে আসলো। আমরা সবাই সেদিকে তাকালাম। আমরা লক্ষ্য করি আমাদের পাহাড় থেকে আরও কয়েকটা পাহাড় পার হয়ে একটি জঙ্গলের মাঝ বরাবর স্থান থেকে সেই চিৎকার আসছে। সকল বন্ধুরা মিলে কি হলো কিছুই বুঝতে পারলাম না, এ নিয়েই চিন্তা করছি। ও কি পাহাড় থেকে লাফ দিল নাকি কোথায় গেল? এখান দিয়ে তো কোনো যাওয়ার রাস্তাও নেই। আরেকটা বন্ধু বলে উঠল, ওর চিৎকারটা তো ওই দূরের জঙ্গলের মাঝ থেকেই আসলো, তাই না? কিন্তু এত কম সময়ের ভিতর ওইখানে কি করে যাবে এত দূরে? আমার বাকি বন্ধুরা না বুঝতে পারলেও আমি বুঝে গিয়েছিলাম কি ঘটেছে আমার সেই বন্ধুর সাথে। আমি ধারণা করেছি সেদিন রাতে ওই 2টা নরখাদক পিচাস আমার এই বন্ধুটাকেও খাওয়ার জন্য নিয়ে গিয়েছে। আমার বন্ধু যখন আমাদের সাথে ছিল তখন তারা এই সুযোগটা পায়নি, কিন্তু যখন সে বাড়িতে কথা বলার জন্য এই স্থানটায় আসলো তখনই তারা সুযোগ বুঝে তাকে নিয়ে গিয়েছে। কি করব এখন আমি যদি আমার বাকি বন্ধুদের এই সব কিছু বলি তাহলে ওরা কোনোভাবেই এটা মানবে না। কিন্তু আমি তো জানি এমনটাই হয়েছে, কারণ আমি সেই দিন রাতে স্বচোখে দেখেছিলাম সেই 2টি নরখাদক পিচাসকে। আমার সকল বন্ধুরা বলতে শুরু করলো, চল চল এখানে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি হোটেলের ভিতরে গিয়ে ম্যানেজার থেকে এখানকার থানার নাম্বারে ফোন দেই, আর যত দ্রুত সম্ভব আমরা সকলেই এখানকার থানায় যাই আর এখানকার পুলিশদের সাহায্যে ওকে উদ্ধার করার চেষ্টা করি। আমরা সবাই আমাদের হোটেলের ভিতর চলে আসি আর ম্যানেজারকে সব কিছু বলি। ম্যানেজার সাহেবের ছোট্ট সোনা বলে আবার একজন। তখন আমার বাকি বন্ধুরা ম্যানেজারের কাছে জানতে চায়, আবার একজন মানে? ম্যানেজার সাহেব তখন বলে, না না কিছু না, হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, এখানকার থানার নাম্বার তোমাদেরকে দিচ্ছি, তোমরা কল করো আর যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাও আর পুলিশদের মাধ্যমে তোমাদের বন্ধুদের খোঁজার চেষ্টা করো। আমরা সবাই ম্যানেজার সাহেবের থেকে এখানকার থানার নাম্বার নিয়ে নেই আর তাদের সাথে যোগাযোগ করে বের হয়ে যাই থানার উদ্দেশ্যে। আমি সহ সবাই থানার উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে যাই থানার উদ্দেশ্যে, কিন্তু সুযোগ বুঝে আমি আমার বন্ধুদের পেছন থেকেই ফিরে আসি আবার হোটেলে, কারণ আমি জানি পুলিশ কোনোভাবেই আমার বন্ধুকে উদ্ধার করতে পারবে না, আর যদি কিছু উদ্ধার করতেও পারে সেটা হবে তার রক্ত মাখা জামা কাপড়, কারণ ততক্ষণে আমার বন্ধুকে সেই নরখাদক পিচাসগুলো খেয়েই ফেলবে। এখন যদি আমার বন্ধুকে কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে চাঁদের পরী নীলিমা। আমি জানি না তাকে ডাকলে সে আমার কাছে আসবে কিনা, কিন্তু আজকে আমি তাকে ডাকবো, মন থেকে ডাকবো। তাকে আসতেই হবে, সে চাঁদ থেকে আমাকে সাহায্য করতে আসবে। আমি হোটেলে এসে বেঞ্চে বসে চাঁদের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলি, কোথায় তুমি নীলিমা? দয়া করে দেখা দাও আমার সাথে, আজকে তোমার সাহায্য আমার খুব দরকার। নীলিমা, নীলিমা তুমি শুনছো? আমি তোমাকে ডাকছি, চলে আসো না, সাহায্য করো প্লিজ। আমায় যদি তুমি সাহায্য করো তাহলে আমার বন্ধুকে আমি বাঁচাতে পারবো, সেই ভয়ানক পিচাসদের হাত থেকে রক্ষা করতে পারবো। জানো নীলিমা, আমার এই বন্ধুটা না আসতে চায়নি আমাদের সাথে। ওর বাবা মা আমার জন্য ওকে আমাদের সাথে পাঠিয়েছে। ওর মা আমাকে বলেছিল, বাবা রাতুল, তুই আমার ছেলেটাকে একটু দেখে শুনে রাখিস, ওকে যদি আমি উদ্ধার করতে না পারি তাহলে আমি ঢাকায় গিয়েও ওর মাকে কি বলবো, কি জবাব দেব বলো? আমি খুব কান্না করছিলাম আর ঠিকভাবে কথাও বলতে পারছিলাম না। তখনই বেঞ্চের পেছন থেকে আমার কাঁধে কেউ একজন হাত রাখলো। আমি ঘুরে তাকিয়ে দেখি সেই নীল শাড়ি পরা, কপালে নীল একটি টিপ। আমার সামনে দাঁড়িয়ে নীলিমা আমাকে বলল, কান্না থামাও রাতুল, আমি চলে এসেছি, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আর তুমি জানতে চাচ্ছিলে না যে আমি কি তোমাকে এখনও জাদুর আয়নার মাধ্যমে দেখতে পাই কিনা? এমন কোনো দিন কাটেনি আমার যে আমি তোমাকে না দেখেছি আমার আয়নার মাধ্যমে। আমি তোমায় এতটা কষ্ট দিতাম না রাতুল, আমি তোমাকে সাহায্য করার জন্য আরও আগেই চলে আসতাম,
কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে আমার আসতে হলো। চলো রাতুল, আমাদের কাছে সময় খুবই কম, আমাদের দুজনকেই এখন যেতে হবে সেই জঙ্গলে। আমি আমার চোখের পানিটা মুছে বেঞ্চ থেকে উঠে দাঁড়াই আর নীলিমার সাথে হাঁটা দেই সেই জঙ্গলের উদ্দেশ্যে। যাওয়ার পথে নীলিমা আমাকে বলছিল, দেখো রাতুল, আমরা দুজন চাইলে ওদেরকে পরাজিত করতে পারবো না, কারণ ওরা গত 500 বছর যাবৎ মানুষদের খেয়ে খেয়ে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। আমাদের ওদের হত্যা করতে হলে শুরুতে একজনের সাহায্য দরকার। সেই বলতে পারবে কিভাবে আমরা সেই দুটি নরখাদক পিচাসকে হত্যা করতে পারবো। আমি বলি, নীলিমা, তুমি কার কথা বলছো? আর তাকে এত গভীর রাতে আমরা কোথায় পাবো? নীলিমা আমাকে বলল, ওই যে দেখতে পাচ্ছ ওই পাহাড়টা, ওই অঞ্চলের একটি অনেক বড় কবরস্থান আছে। সেই কবরস্থানের ওখানে ভেতরে একটি ছোট্ট কুঁড়ের ঘর আছে। তার ভিতর বসবাস করে মিজান দরবেশ। মিজান দরবেশ খুব ধার্মিক একজন ব্যক্তি। তার বয়স 110 বছর। সেই সব সময় আল্লাহ পাকের ইবাদত করে আর মরণকে স্মরণ করার জন্যই এই কবরস্থানের ভেতরেই তার জীবন যাপন করে। মিজান দরবেশ এই পাহাড়ি অঞ্চলের অনেক দিন যাবৎ থাকার কারণে এই জায়গার আশেপাশের সকলের এই বিষয়ে অবগত, হোক সে মানুষ কিংবা জিন পরি, সব বিষয়ে সে জানে। একমাত্র মিজান দরবেশই বলতে পারবে কিভাবে আমরা সেই দুটি পিচাসকে হত্যা করতে পারবো। আমি নীলিমাকে বললাম, ততক্ষণে দেরি হয়ে যাবে না তো? যদি আমার বন্ধুকে তারা হত্যা করে খেয়ে ফেলে? নীলিমা আমাকে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এত তাড়াতাড়ি তোমার বন্ধুকে তারা হত্যা করবে না, কারণ তারা 7 ঘন্টা ধরে শুকনো কাঠ গাছপালা দিয়ে আগুন জ্বালায়। সেই আগুন যখন জ্বলতে জ্বলতে অনেকগুলো জ্বলন্ত কয়লায় রূপান্তর হয়, তখন তারা তাদের শিকারকে ওই জ্বলন্ত কয়লার উপর ছুঁড়ে মারে। জ্বলন্ত কয়লার কারণে সেই মানুষটার শরীর আধমরা হয়ে যায়। তাদের কাছে নাকি এই মাংসটাই খেতে খুব বেশি ভালো লাগে। তাই এখনও আমাদের কাছে 6 ঘন্টা সময় আছে। তাই চলো এখনই আমরা রওনা দিই ওই পাহাড়ের দিকে, যেখানে কিনা মিজান দরবেশ আছে। আমি আর নীলিমা আমাদের সেই পাহাড় থেকে নেমে ওই পাহাড়ের দিকে রওনা দিলাম, যেখানে ওই দরবেশ হুজুর আছে। নীলিমা আমাকে বলেছিল, রাতুল, তুমি কান্না করো না তো, কিচ্ছু হবে না। আমার ওপর তোমার বিশ্বাস আছে না? তুমি জানো রাতে আমরা যে কজন চাঁদের পরে আছি তারা শুধু চাঁদের ভেতরেই বসবাস করি কেন? আমরা কি কারণে মাটিতে আসি না জানো? আমি নীলিমার কাছে জানতে চাই, কেন তোমরা শুধু চাঁদেই বসবাস করো? নীলিমা বলে, কারণ আমরা চাঁদের পরি, আর আমরা অন্য সব পরীদের মতো পৃথিবীর বুকে বাঁচতে পারি না। আমরা চাঁদে ছাড়া আর কোথাও বাঁচতে পারি না। কারণ হচ্ছে আমাদের চাঁদের ভিতরে আছে অনেক সুন্দর একটি আম গাছ। এই আম গাছটিতে আমগুলো হয় নীল রঙের। আমরা সকল চাঁদের পরীরা সেই গাছের আম খেয়েই বাঁচি। আমরা পৃথিবীতে থাকা পরীদের মতো কোনো খাবার খেতে পারি না। আমরা চাঁদের সেই আম গাছের আম খাওয়ার পর শুধু 6 ঘন্টা সময় পাই এই পৃথিবীতে থাকতে। 6 ঘন্টা পর যদি আমরা সেই নীল রঙের আম আবার না খেতে পারি, তাহলে সাথে সাথেই মারা যাই। তাই আমরা চাঁদকে ছেড়ে আর কোথাও যেতে পারি না, কারণ 6 ঘন্টা পর পর আমাদের ক্ষুধা পায়, আর ক্ষুধা নিবারণ করার জন্য সেই নীল রঙের আম খেতেই হবে আমাদের। সবথেকে মজার একটা বিষয় শুনবে, আমি তোমার সাথে দেখা করার আগে একটি নীল রঙের আম খেয়ে এসেছি, যেটার মেয়াদ আছে আর মাত্র 6 ঘন্টা, আর তোমার বন্ধুকে বাঁচানোর মেয়াদও হচ্ছে 6 ঘন্টা। এই 6 ঘন্টার ভিতরে আমি যদি তোমার বন্ধুকে উদ্ধার করে আমি আবার ফেরত না যেতে পারি চাঁদে, তাহলে তোমার বন্ধুর পাশাপাশি আমিও মারা যাব। আমি তখন নীলিমাকে বলি, তাহলে তুমি ফিরে যাও, আমি 2টা আপন মানুষ হারাতে পারবো না। নীলিমা আমাকে বলল, যুদ্ধ করার আগেই হেরে যাচ্ছ? চলো না, আমরা পারবো, নিজের ওপর বিশ্বাস রাখো। দেখতে দেখতে আমরা সেই পাহাড়ে উঠে পড়ি, যে পাহাড়ে আছে এই অঞ্চলের অনেক বড় একটি কবরস্থান, আর যে কবরস্থানের ভেতরেই আছে মিজান দরবেশ। পাহাড়ের উপরে উঠে আমি দেখতে পাই পুরো পাহাড়টা ঘিরে হাজার হাজার কবর, আর এত কবরস্থান, আর তার মাঝ বরাবর আছে একটি ছোট্ট কুঁড়ের ঘর। আমি আর নীলিমা যখন কবরস্থানের ভেতরে প্রবেশ করতে যাব, তখনই আমি আর নীলিমা দেখতে পাই আমাদের দিকে একটি মহিলা আর একটি পুরুষ এগিয়ে আসছে। পুরুষটি একটি সাদা পাঞ্জাবি পরা আর মাথায় টুপি, আর মহিলাটা একটা কালো বোরকা পরা। দুজনের বয়সী আমাদের মতোই। সেই অজানা দুজন আমাদের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, কারা আপনারা? এত রাতে কবরস্থানের ভিতরে কেন প্রবেশ করতে চাচ্ছেন? আমরা দুজন তাদের সালামের উত্তর দেই। আমি তখন তাদের বললাম, আমার নাম হচ্ছে রাতুল, আমি মিজান দরবেশের সাথে দেখা করতে এসেছি।
এত রাতে আমার তার সাহায্যের খুব দরকার। তখনই আমাকে অবাক করে দিয়ে সে দুজন বলল, তাহলে আপনার সাথে এই মেয়েটিকে, সেও কি মিজান দরবেশের সাথে দেখা করতে এসেছে? আমি তাদের মুখে নীলিমার কথা শুনে অনেকটা অবাক হই, কারণ নীলিমাকে শুধু আমিই দেখতে পাবো, কারণ সে তো একটি পরী, তাকে তো তাদের দেখার কথা না। আমি সেই দুজনকে বলি, আপনারা নীলিমাকে দেখতে পাচ্ছেন? তারা আমাকে বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি তো, আর আমরা এটাও জানি সে একজন চাঁদের পরী। নীলিমা খুব শান্তভাবে তাদের দুজনকে বলল, হ্যাঁ আমিও রাতুলের সাথে এসেছি, আমাদের মিজান দরবেশের সাহায্যের খুবই দরকার। আপনারা দয়া করে মিজান দরবেশের কাছে একটু গিয়ে আমাদের বিষয়টা জানাবেন প্লিজ। তখন তারা আমাদেরকে বলল, ঠিক আছে, আপনারা এখানেই দাঁড়ান, আমরা এখনই জেনে আসছি আপনারা কি কবরস্থানের ভিতরে প্রবেশ করতে পারবেন নাকি পারবেন না। এই কথা বলে সেই পুরুষটি আর মহিলাটি আস্তে আস্তে সেই কুঁড়ের ঘরের দিকে এগিয়ে গেল। তারা দুজন যাওয়ার পর আমি নীলিমার কাছে জানতে চাইলাম, কারা এরা, আর তোমাকে কি করে তারা দেখতে পাচ্ছে, আর তোমার বিষয়ে তো তারা সকল কিছুই জানে, কি করে সম্ভব এটা? নীলিমা আমাকে বলে, তুমি এখনো কিছুই বুঝতে পারোনি। এদের ভিতর যে পুরুষটিকে তুমি দেখলে সে হচ্ছে একটি জিন, আর তার পাশে যে মহিলাটিকে তুমি দেখছো সে হচ্ছে তার স্ত্রী, সে একটি পরী। তাই তারা আমাকে দেখতে পাচ্ছিল আর আমার বিষয়ে সব কিছু জেনেও গিয়েছিল তারা। এনারা দুজন মিজান দরবেশের সাথেই থাকে। মিজান দরবেশের এই পৃথিবীতে আর কেউ নেই এরা দুজন ছাড়া। একটু অপেক্ষা করো রাতুল, তারা দুজন এখনই মিজান দরবেশের কাছ থেকে গিয়ে আমাদের বিষয়ে সব কিছু বলবে, তারপর আমাদের কাছে এসে জানাবে আমরা কি মিজান দরবেশের সাথে দেখা করতে পারবো নাকি পারবো না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাই সেই কুঁড়ের ঘরের ভেতর থেকে বের হয়ে এলো সেই জিন আর তার স্ত্রী পরী। তারা দুজন আমাদের কাছে এসে বলল, আমরা মিজান দরবেশের কাছে গিয়ে তোমাদের বিষয়ে জানিয়েছি, সে জেগে আছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়, তোমরা আসো আমাদের সাথে। তাদের কথা মতো আমি আর নীলিমা তাদের পেছন পেছন এসে কুঁড়ের ঘরের ভেতর প্রবেশ করি। কুঁড়ের ঘরের ভেতরে প্রবেশ করার পর আমি দেখতে পাই কুঁড়ের ঘরটা বাইরে থেকে তেমনভাবে বোঝা না গেলেও ভেতরে খুব সুন্দরভাবে সাজানো। ঘরের একটি পাশে একটি খুব সুন্দর চৌকি আছে, আর তার পাশে খুব সুন্দরভাবে ইবাদত করার জন্য একটি জায়নামাজ বিছানো, আর সেই জায়নামাজের উপরেই বসে আছেন একজন বয়স্ক লোক। আমি বুঝতে পারি সেই হচ্ছেন মিজান দরবেশ। আমি আর নীলিমা মিজান দরবেশের উদ্দেশ্যে একটি সালাম দেই, আসসালামু আলাইকুম। মিজান দরবেশ তখন জায়নামাজ থেকে উঠে দাঁড়ায় আর আমাদের সালামের উত্তর নিয়ে বলে, বোধহয় খুব বড় একটি বিপদে পড়েছ, নয়তো তোমাদের এখানে আসার কথা না। আমি তার কাছে জানতে চাই, আপনি কি করে বুঝতে পারলেন আমরা অনেক বড় একটি বিপদে পড়েছি? মিজান দরবেশ তখন বলল, তোমার সাথে যে আছে সে হচ্ছে চাঁদের পরী, আর চাঁদের পরীরা নিজেদের চাঁদ ছেড়ে কখনোই পৃথিবীর বুকে আসে না, সেই জন্যই তো তোমার ডাকে নিজেদের চাঁদ থেকে মাটিতে এসেছে। তার মানে খুব বড় বিপদে পড়েছ তুমি, সেই জন্যই তোমার সাহায্য করতে এসেছে। কিন্তু বিপদটা অনেক বড়, তাই তোমরা দুজন শুধু আমার কাছে সাহায্য চাইতে এসেছ। আমি উপরওয়ালার মাধ্যমে যতটুকু জ্ঞান লাভ করেছি ততটুকু দিয়ে তোমাদের সাহায্য করব। বলো বাবা, কি হয়েছে তোমাদের? আমি তখন মিজান দরবেশকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলি। সবটা শুনে মিজান দরবেশ আমাকে বলল, শোনো রাতুল, সেই দুইটি পিচাস হচ্ছে আপন দুই ভাই। তারা সর্বমোট 400 জন মানুষকে আগুনে পুড়ে খেয়েছে, তাই এখন তারা অন্যান্য পিচাসদের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। তাই চাঁদের পরী একা তাদেরকে হত্যা করতে পারবে না। তাই তোমাদের সাহায্য করার জন্য আমি আমার দুই সাথীকে তোমাদের সাথে দিচ্ছি। তখন মিজান দরবেশ আমাদেরকে ওই পরী আর জিনের দিকে ইশারা দিয়ে বলল, এ হচ্ছে রহিম, আর এর পাশে তার স্ত্রী রুকসানা। এরাই আমার দুই সাথী, এরাই যাবে তোমাদের সাথে সাহায্য করার জন্য। জানো রাতুল, এরা দুজন আগে ছিল সেই খারাপ নরখাদক পিচাসদের মতোই। এরাও নরখাদক জিন ছিল, এরা মানুষ ধরে ধরে খেত। তখন আমি আর নীলিমা মিজান দরবেশকে বলি, কিন্তু তাদের দেখতে তো এখন পুরোপুরি ভালো ও পরেজগার জিন পরি মনে হচ্ছে। মিজান দরবেশ আমাদেরকে বলে, আজ থেকে আরও 2 বছর আগে আমি পাশের একটি পাহাড়ি এলাকা দিয়ে রাত 2টা নাগাদ হেঁটে হেঁটে আসছিলাম আমার এই পাহাড়ের দিকে। তখনই আমার সামনে এসে দাঁড়ায় রহিম আর তার স্ত্রী রোকসানা। আমি তাদের দেখে বলেছিলাম, কি চাও আমার কাছে? আমার পথ কেন আটকিয়েছ? তোমরা সরে যাও বলছি। তখন তারা আমাকে বলেছিল, আমরা তোমাকে এখন হত্যা করব আর খেয়ে ফেলব।
আমাদের পেটে অনেক ক্ষুধা লেগেছে। আমি তখন রহিম আর রুকসানাকে বলি, ও তোমরা নরখাদক, ঠিক আছে, তোমরা আমাকে মেরে খেতে পারো, কিন্তু তার আগে তোমাদের একটি ছোট্ট হাদিস আমার মুখে শুনতে হবে, তারপর না হয় তোমরা আমাকে মেরে খেয়ে ফেলো। তখন তারা আমাকে বলছিল, ঠিক আছে, এটা যদি তোমার শেষ ইচ্ছে হয়ে থাকে তাহলে বলো, আমরা শুনছি। আমি তখন তাদেরকে একটি হাদিস শোনাই। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে বসে আল্লাহর জিকির করছিলেন। তখন মহান আল্লাহ তাআলা তাকে একটি আদেশ করে। আল্লাহ তাআলা তাকে বলেছিল, হে নবী, তুমি কি শুধু মানুষদেরকেই ইসলামের দাওয়াত দিবে? আমি তো জিনদেরকেও সৃষ্টি করেছি, আর তাদের জন্য রয়েছে মধুময় জান্নাত ও ভয়াবহ জাহান্নাম। তুমি তাদেরকেও ঈমানের দাওয়াত দিয়ে আসো। আল্লাহর তরফ থেকে এই আদেশ পাওয়ার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের জিন জাতিদের কাছে এসে ইসলামের দাওয়াত দেয়। তখন তোমাদের ভিতরে অনেকগুলো জিন গোত্র ইসলাম কবুল করে, আবার অনেকগুলো জিন গোত্র ইসলামকে প্রত্যাহার করে। তুমি কি জানো আমার মরণ নিয়ে কোনো ভাবনা নেই? কারণ আমি জানি আমার মরণ যেভাবে আছে সেভাবেই হবে। তবে আজকে আমি তোমাদের দুজনকে ইসলামের দাওয়াত দিচ্ছি। তোমরা যদি আমার সাথে ইসলাম কবুল করো, আমার মধুর কালেমা পড়ো, তাহলে আমি হাসি মুখে তোমাদের হাতে মরতে রাজি আছি। মরার পর আমার কাছে আমি কৈফিয়ত দিতে পারবো। অন্তত আমি 2টা জিনকে ইসলাম কবুল করাতে পেরেছি। দয়া করে তোমরা আমার এই অনুরোধটি রাখো। তখন এই রহিম আর তার স্ত্রী রুকসানা আমার সাথে কালেমা পড়ে। কালেমা পড়ে তারা কান্না করতে শুরু করে। আমি তাদের কাছে জানতে চাই, কান্না কেন করছো? তখন তারা আমাকে বলে, আমরা মুসলিম হওয়ার পর থেকে আমাদের হৃদয়ে পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা কান্না এই কারণেই করছি যে কতই না পাপ করেছি, আমাদেরকে মহান উপরওয়ালা মাফ করবেন কিনা। আমি তখন বলি, তিনি হচ্ছেন দয়ার সাগর। তোমরা যদি মন থেকে আফসোস করো আর প্রতিজ্ঞা করো কখনো আর খারাপ কাজ করবে না, তাহলে উপরওয়ালা অবশ্যই তোমাদেরকে মাফ করে দিবে। তখন রহিম আমাকে বলছিল, আমরা আপনার কাছ থেকে ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই। আমরা আজকের পর থেকে আপনার সাথেই থাকব। সেদিনের পর থেকেই তারা হয়ে যায় আমার সাথী। তখনই রহিম তার স্ত্রী বলে ওঠে, আমরা ধন্য ও উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা মিজান দরবেশের সাথী হতে পেরেছি। তখন আমি মিজান দরবেশকে বলি, তাহলে কি আমরা তাদেরকে নিয়ে যাব? কিন্তু এই যুদ্ধে যদি তারা মৃত্যুবরণ করে তো? তখন রহিম আর তার স্ত্রী আমাদেরকে বলে, আপনাদের কিছুই হবে না, আমাদের কাছে একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা ওই 2টি পিচাসকে ধরতে পারবো আর তোমার বন্ধুকেও বাঁচাতে পারবো। আমি তখন তাদের কাছে সেই পরিকল্পনার বিষয়ে জানতে চাই। রহিম আমাকে বলে, দেখো, আমাদের কাছে 2টি পরী আছে, আমার স্ত্রী রুকসানা আর নীলিমা। তারা দুজন অপরূপ সুন্দরী। শুরুতে তারা দুজন ওই জঙ্গলে ওই পিচাসদের সামনে যাবে আর তাদেরকে নিজেদের প্রতি আকর্ষণ করবে। সেই 2টি পিচাস যখন দেখবে সুন্দরী 2জন পরী তাদের দিকে নিজেদের কাছে ডাকছে, তারা তাদের কাছে না এসে থাকতেই পারবে না। তাদেরকে রূপের মায়ায় ফেলে আস্তে আস্তে তোমার বন্ধুর থেকে কিছুটা দূরে নিয়ে যাবে তারা। তারপর আমি আর তুমি মিলে তোমার বন্ধুকে উদ্ধার করব। তোমার বন্ধুকে উদ্ধার করে আমরা সেখান থেকে তাকে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করব। এরপর আমরা সবাই মিলে সেই 2টি পিচাসের উপর ঝাঁপিয়ে পড়ব। আমি তখন রহিমকে বলি, আমি তো তোমাদের মতো জিন পড়ি না, আমি কি করে তাদের সাথে লড়াই করব? তখন এই মিজান দরবেশ আমাকে বলে, দাঁড়াও, আমার সাথে তুমি আসো রাতুল। আমি মিজান দরবেশের সাথে তারপরে তার ঘরের বাইরে চলে আসি। আমি দেখলাম মিজান দরবেশ একটি কবরের সামনে গিয়ে বসে পড়ল। তারপর তার হাত দিয়ে সেই কবর থেকে কিছুটা মাটি নিয়ে এলো। আমি দেখলাম মিজান দরবেশ মাটিগুলোর উপরে অনেকগুলো চূড়া পড়ে ফু দিল। তারপর সেই পড়া মাটিগুলো একটি পুটলির ভিতর ভরে সেই পুটলিটা আমার হাতে তুলে দিল আর বলল, এই নাও পড়া মাটি, তুমি শুধু দূরে দাঁড়িয়ে এই মাটিগুলো সেই 2টি পিচাসের উপর ছিটিয়ে মারবে, দেখবে তাদের শরীরে আগুন লেগে যাবে। মাটি পড়ার সাথে সাথেই তারা অনেক দুর্বল হয়ে যাবে, আর এই সুযোগেই নীলিমা, রোকসানা আর রহিম মিলে তাদেরকে হত্যা করতে পারবে। এখন তোমরা যাও, তোমাদের কাছে সময় কিন্তু বেশি নেই, কারণ মধ্যরাত হয়ে এলো বোধ হয়। অতঃপর আমরা সকলেই মিলে মিজান কবিরাজের কাছ থেকে দোয়া নিয়ে রওনা করি সেই জঙ্গলের দিকে। আমার মনে মনে এই 2টা ভয় ছিল। প্রথম ভয় হচ্ছে আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলব না তো, আর দ্বিতীয় ভয় হচ্ছে সময় মতো যদি কাজটি না করতে পারি
তাহলে নীলিমা নীল রঙের আম না খেতে পেরে এখানেই মারা যাবে। যে করেই হোক না কেন আমাকে কাজটি সঠিক সময়ের ভিতর করতেই হবে। আমি আমার বন্ধুকে হারাতে পারবো না, আর নীলিমাকে তো হারাতে আমি চাই না। মনে মনে উপরওয়ালার কাছে অনেক সাহায্য চাইলাম আর বলছিলাম, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন যেন আমরা সঠিক সময়ের ভিতরে সেই 2টি পিচাসকে হত্যা করে আমার বন্ধুকে বাঁচিয়ে আনতে পারি। সাহায্য করুন উপরওয়ালা। পাহাড় থেকে নেমে আমরা কিছুক্ষণ হাঁটার পরেই পৌঁছে যাই সেই জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর আমি সেদিন রাতের মতো আজও দেখতে পাই জঙ্গলের একটি স্থানে আগুন জ্বলছে। আমরা বুঝতে পারি যে সেখানেই আছে ওই 2টি নরখাদক পিচাস। আর একটু এগিয়ে যাওয়ার পর আমরা 4 জন দেখতে পাই সেই আগুনের সামনে আমার বন্ধুকে উলঙ্গ করে একটি বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে। আর 2টি অদ্ভুত প্রাণী সেখানে দাঁড়িয়ে আমার বন্ধুর শরীরে কিছু একটা মেখে দিচ্ছে। তখন আমাকে নীলিমা বলে, এই 2টি হচ্ছে নরখাদক পিচাস। আমি দেখি পিচাস 2টি দেখতে হুবহু কালকের মতো, কিন্তু তাদের আকৃতি অনেক লম্বা। দূর থেকে দাঁড়িয়ে আগুনের আলোতে দেখতে পারছিলাম তাদের মুখগুলো অনেক লম্বা ও ভয়ানক দেখতে, কিন্তু তাদের মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ তারা আমার বন্ধুর থেকে ঘুরে তার শরীরে কিছু একটা মেখে দিচ্ছে। আমার বন্ধুর মৃত্যুর চিৎকারে পুরো জঙ্গলটা কেঁপে উঠছে বারবার। হয়তো আমার বন্ধু তাদের ভয়ানক রূপ দেখে আর নিতে পারছে না। আমি তখন নীলিমার কাছে জানতে চাই, আমার বন্ধুর শরীরে এগুলো কি মাখছে? তখন নীলিমা আমাকে বলে, তোমার বন্ধুর শরীরে তারা মশলা ও তেল মাখছে, যেন তারা ভালোভাবে আগুনে তাকে পুড়তে পারে। তখনই রহিম আমাকে বলে ওঠে, আমাদের কাছে সময় খুবই কম ভাইজান, এখনই করতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। আমি তখন দেখি রোকসানা পরে, যে কিনা আগে পরা ছিল কালো বোরকা, এখন সে তার রূপ বদলিয়ে খুব সুন্দর একটি সাদা জামা, পিছন দিয়ে রয়েছে সাদা একটি ডানা, আর হাতে জাদুর কাঠি বের করা। আর ওইদিকে নীলিমা নিজের রূপ বদলিয়ে নীল রঙের একটি খুব সুন্দর জামা ও পিছন দিয়ে নীল রঙের ডানা, আর হাতে রয়েছে কাঠি বের করা। চোখের পলকেই তারা দুজনে নিজেদের রূপ বদলিয়ে পরীদের রূপে হাজির হয়। আমি নীলিমাকে যতবারই দেখছি একবারও আমার মনে হয়নি সে একটি পরী, কিন্তু এখন তার এই রূপ দেখে আমি মানতে বাধ্য যে সে আসলেই পরী। নীলিমা ও রোকসানা পরীদের রূপে সেই পিচাসদের সামনে গিয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। পিচাসরা যখন এত সুন্দরী 2 জন পরীকে তাদের সামনে দিয়ে যেতে দেখে, তাদের রূপের মায়ায় পড়ে তারা তাদের পেছনে পেছনে হাঁটতে শুরু করে। তারা তো মানতেই পারছে না এত সুন্দরী 2 জন পরী তাদের এই জঙ্গলে এসেছে। পিচাস 2টি যখন রোকসানা আর নীলিমার পেছন পেছন যাচ্ছিল, এই সুযোগে আমি আর রহিম একসঙ্গে পৌঁছাই আমার বন্ধুর কাছে। রহিমকে আমার বন্ধু দেখতে পারছিল না। আমাকে দেখেই আমার সেই বন্ধু হাউমাউ করে কান্না করে দেয়। আমি আমার বন্ধুকে কোনোভাবে শান্ত করি, তারপর তাকে বলি যে কোনো শব্দ করিস না, নয়তো সেই 2টি ভয়ানক পিচাস আবারও এখানে চলে আসবে। আমার বন্ধু তখন তাদের ভয়ে তার কান্না থামিয়ে চুপ হয়ে যায়। আমি আমার বন্ধুকে দেখিয়ে দেই যে কিভাবে এই জঙ্গলের বাইরে যেতে হবে। আমার বন্ধু তখন আমাকে বলে, তুই যাবি না? তুইও চল আমার সাথে। আমি আমার বন্ধুকে বলি, না, আমার একটি কাজ আছে, তুই যা, আমি আসছি। আমার বন্ধু আমাকে বলে, এইখানে থাকলে তোর জীবনের ঝুঁকি হবে, চল আমরা চলে যাই, এখনই চলে যাই। আমি আমার বন্ধুকে বলি, আমার কিছুই হবে না, তুই যা, আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, তুই যা, নয়তো তোকেও তারা ধরে ফেলবে। আর বিশ্বাস রাখ বন্ধু, আমার কিচ্ছু হবে না, আমি ফিরে আসব, তুই প্লিজ যা। তখন আমার বন্ধু না চাইতেও জঙ্গলের বাইরে যাওয়ার পথে একটি দৌড় লাগায় হোটেলে যাওয়ার জন্য। আমার বন্ধু চলে যাওয়ার পর আমি আর রহিম এগিয়ে যাই রোকসানা আর নীলিমার দিকে, যেদিকে গিয়েছিল সেই দিকে, কারণ এই পিচাসগুলো মোটেও সুবিধার না। তারা যদি তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তো আমরা শেষ। আমরা সেদিকে এগিয়ে দেখি নীলিমা ও রোকসানার পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে সেই 2টি ভয়ানক পিচাস, আর তারা পরীদেরকে বলছে, তোমরা কোথায় যাচ্ছ সুন্দরী পরীরা? এই জঙ্গলে একবার যে পরী আসে তার আর কোথাও যেতে পারে না। তোমরা আজকে থেকে আমাদের 2 জনের সাথেই থাকবে। আমি যখন সেই 2টি ভয়ানক পিচাসের মুখ দেখতে পারি, আমি দেখতে পাই তাদের দাঁতগুলো অনেক বড় বড়, এতটাই বড় যে মুখের বাইরে চলে এসেছে, আর তাদের পুরো শরীরে লম্বা লম্বা লোম। তারা যখন নীলিমা ও রোকসানার উপরে জোর করতে শুরু করে, তখনই তাদের পিছন থেকে রহিম বলে ওঠে, ওদের থেকে দূরে থাক,
নয়তো তোদের দুজনকেই এখানে একদম পুঁতে রেখে দেব। পিচাস দুইটি রহিমের দিকে তাকায় আর বলে, কি তুই তুই একা আমাদেরকে মারবি? আয় আয় দেখি কত শক্তি তোর। তখনই নীলিমা ও রোকসানা বলে ওঠে, সে একা না, আমরাও আছি তার সাথে। তখনই সেই দুটি ভয়ানক নরখাদক পিচাস আমাদের সকলকে বলে, ও আমাদেরকে মারার পরিকল্পনা করে এসেছে সেখানে। এই কারণেই তো বলি, এই জঙ্গলে এত সুন্দরী পরীরা কোথা থেকে এলো। আমরা এই জঙ্গলে আছি এটা জানার পরেও কোনো পরীর সাহস হবে না এই জঙ্গলে আসার। ঠিক আছে, আমরা দুই ভাই যথেষ্ট তোদের জন্য। আয় দেখি তোদের কত শক্তি। তখনই রোকসানা ও নীলিমা তাদের জাদুর কাঠির মাধ্যমে সেই পিচাসদের উপর আক্রমণ করে। তবে আমি লক্ষ্য করি এতে তারা তেমন আহত হচ্ছে না। তখনই রহিমও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই দুইটি পিচাসের শক্তির সামনে তারা তিনজন দাঁড়াতে পারছিল না। এটা দেখে মনে হচ্ছিল তাদের তিনজনের শক্তির থেকেও বেশি শক্তি সেই দুইটি পিচাসের। আমি যখন দেখলাম তারা কোনোভাবেই সেই দুটি পিচাসের সাথে পেরে উঠছে না, তখনই আমার হাতে থাকা সেই ছোট্ট পুটলিটা আমি খুলে ফেলি, যেটার ভেতরে রাখা ছিল পবিত্র কবরের মাটি। আমি মেজান কবিরাজের কথা মতো সেখান থেকে কিছুটা মাটি নিয়ে সেই দুটি পিচাসের শরীরে ছিটিয়ে দেই। তখনই আমি লক্ষ্য করি মাটি তাদের শরীরে স্পর্শ করার সাথে সাথে তাদের শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে আর তারা মাটিতে বসে পড়ে। তারা কিছুটা দুর্বল হয়ে পড়ে আর এই সুযোগে আমাদের তিন সাথী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেই দুইটি পিচাস এতটাই শক্তিশালী ছিল, তারপরেও মাটি থেকে আবার দাঁড়িয়ে আমাদের তিনজন সাথীকে তিন দিকে ছুঁড়ে মারে। আমি বুঝতে পারলাম দূর থেকে সামান্য কিছু মাটি ছিটা মারলে তারা কোনোভাবেই দুর্বল হবে না। তাই কোনো কিছু না ভেবেই আমি সেই পুটলির পুরো মাটিগুলো নিজের হাতে ঢেলে নেই। তারপর এক দৌড় দিয়ে সেই দুটি ভয়ানক পিচাসের উপর ঝাঁপিয়ে পড়ি আর সব মাটিগুলো তাদের দুজনার শরীরে লাগিয়ে দেই। তখনই তারা আমাকে উঁচু করে ধরে অন্য একটা পাশে ছুঁড়ে মারে। আমি কিছুটা দূরে এসে পড়ি। আমি অনেক আঘাত পাই। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, তবে দূর থেকে দেখতে পাচ্ছিলাম তাদের শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর সেই পিচাসগুলো চিৎকার করছে। আমি মাটিতে শোয়া অবস্থায় একটা চিৎকার দেই আর আমার সাথীদের বলি, এই সুযোগ কাজে লাগাও, তারা অনেক দুর্বল হয়ে গিয়েছে। তখনই রোকসানা, নীলিমা আর রহিম একসাথে তাদের পুরো শক্তি দিয়ে সেই পিচাসদের ওপর হামলা করে। এবার তারা জয়লাভ করে। ওই পিচাসগুলো এবার তাদের সাথে আর পারে না। আমি দেখতে পাই সেই পিচাস দুটি বালুর মতো মাটিতে ঝরে পড়ে গেল। অবশেষে আমরা এই যুদ্ধে জয়লাভ করলাম। রোকসানা, নীলিমা আর রহিম এই তিনজন মিলে আমার কাছে আসে। তারা সকলেই আমাকে মাটি থেকে টেনে তোলে। আমরা সেই জঙ্গলের বাইরে চলে আসি। আমরা চারজন খুবই খুশি ছিলাম, কারণ এত বড় একটা যুদ্ধে আমরা জয়লাভ করেছি। কিন্তু তখনই নীলিমার কিছু একটা হলো। সে তার গলা ধরে কয়েকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। কি হলো তার সাথে কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমি লক্ষ্য করলাম নীলিমার পুরো শরীরটা হঠাৎ করেই নীল রঙের হয়ে গেল। আমি অনেকবার তাকে ডাকি, কিন্তু তার জ্ঞান ফিরে আসে না। কি হলো কিছু বুঝতে পারছিলাম না। তখনই রোকসানা আমাকে বলে, সর্বনাশ হয়ে গিয়েছে, নীলিমার 5 ঘন্টা পূরণ হয়ে গিয়েছে, আর মাত্র 1 ঘন্টা আছে। 6 ঘন্টা ঘনিয়ে আসার কারণে নীলিমা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এখন সে যদি আর 30 মিনিটের ভেতরে নীল রঙের সেই নীল আম না খেতে পারে তাহলে সে মারাই যাবে। আমি বলি, কি বলছো সব? এখন আমি নীল রঙের ওই নীল আম কোথায় পাবো? নীলিমা তো বলেছে সেই গাছ শুধুমাত্র চাঁদের দেশেই আছে। তখন রহিম আমাকে বলে, আমি নীল রঙের আম ও গাছের সম্পর্কে জানি। এরকম একটি গাছ আমাদের পৃথিবীতেও আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না। হয়তোবা মিজান দরবেশ বলতে পারবে। তারপর আমি নীলিমাকে মাটি থেকে তুলে আমরা তিনজন সেই পাহাড় থেকে নেমে আবার মিজান দরবেশের কাছে যাওয়ার জন্য রওনা করি। আমি অঝোর কান্না করছিলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম, যদি নীলিমা আমার উপকার করতে এসে মারা যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমাকে এভাবে কান্না করতে দেখে রহিম আর রোকসানা বলে ওঠে, তুমি চিন্তা করো না রাতুল, আমাদের হাতে এখনো 1 ঘন্টা সময় আছে। আমরা নীলিমাকে সঠিক সময়ের ভিতর বাঁচিয়ে নেব, তুমি চিন্তা করো না। আমরা আবারও সেই পাহাড়ের উঁচুতে ওই কবরস্থানের ভিতরে আসি আর সেই ছোট্ট ঘরটার ভিতরে প্রবেশ করি। আমাদের দেখে মেজান কবিরাজ আমাদের কাছে এসে জানতে চায়, সব কিছু ঠিক আছে তো? নীলিমা এভাবে অজ্ঞান হয়ে আছে কেন? কি হয়েছে ওর? এই কি, নীলিমার শরীর এভাবে নীল হয়ে আছে কেন? তার মানে কি আমি যেটা ভাবছি সেটাই হয়েছে?
নীলিমা সেই নীল রঙের আম খেতে না পেরে এরকম অসুস্থ হয়ে গিয়েছে। আমি যখন দরবেশ বাবাকে বলি, হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন, কিছু একটা করেন, যে করেই হোক নীলিমাকে আপনাকে বাঁচাতেই হবে। দরবেশ আমাকে তখন বলে, দেখো, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা, তবে নীলিমাকে এখন সুস্থ করতে হলে নীল রঙের আম গাছের নীল রঙের আম লাগবে। আর আমি জানি সেই গাছটি কোথায় আছে। এই পুরো বিশ্বের শুধু নীল রঙের আম গাছ আছে দুইটি, একটি হলো চাঁদে, আর একটি হলো আমাদের এই পৃথিবীতে। আমি তখন মিজান দরবেশকে বলি, সেই জাদুর গাছ আমাদের পৃথিবীতে আছে? কই, আমি তো গাছের বিষয়ে কোথাও কোনো কিছু শুনিনি। তখন মিজান দরবেশ আমাকে বলে, আছে, কিন্তু সেই গাছের বিষয়ে সবাই জানে না, শুধু আমার মতো কিছু পরেশগার ইমানদার, যাদের ইমান খুবই শক্ত, যারা বিশ্বাস করে উপরওয়ালা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই, একমাত্র তারা এই জাদুর গাছের সম্পর্কেই জানে। তবে সেই জাদুর গাছ আমাদের বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে। আমি তখন মিজান দরবেশের কাছে জানতে চাই, কোথায় আছে সেই জাদুর গাছ, বলুন প্লিজ। মিজান দরবেশ আমাকে বলে, বাংলাদেশ থেকে অনেকটা দূরে মিশরে একটা মরুভূমির ছোট্ট একটি পাহাড়ের গুহার ভিতরে আছে সেই জাদুর আম গাছটি। আমি বলি, আমাদের হাতে তো মাত্র আর 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার ভিতরে যদি সেই জাদুর আম গাছের নীল রঙের আম এনে নীলিমাকে না খাওয়াতে পারি, তাহলে তো সে মারা যাবে। কিন্তু মিশর তো পৃথিবীর আর এক প্রান্তে। 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে মিশরে গিয়ে আবার ফিরে আসা কোনোভাবেই সম্ভব না, এটা তো অসম্ভব। তখন মিজান দরবেশ আমাদেরকে বলে, উপরওয়ালা চাইলে সবই সম্ভব, তুমি আসো আমার সাথে। মিজান দরবেশ আমাদের সকলকে নিয়ে একটি কবরস্থানের সামনে এসে দাঁড়ালো। সেই কবরের সামনে দাঁড়িয়ে মিজান দরবেশ বলতে শুরু করে, যাব মিশর, যাব ভিন দেশে, আনতে হবে নীল আম, খুলে দাও তোমার দুয়ার। আমরা সকলেই তখন অবাক হয়ে দেখলাম কবরের মাটি 2 ভাগ হয়ে সরে গেল। আমি তখন দেখি কবরের ভিতরে কোনো লাশ রাখা নেই, সুড়ঙ্গ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে মাটির নিচ পর্যন্ত। মিজান দরবেশ তখন আমাকে বলে, বিসমিল্লাহ বলে তোমরা 3 জন সুড়ঙ্গ দিয়ে হাঁটতে শুরু করো। এই পথ তোমাদের শেষ হবে মিশরের সেই পাহাড়ের সামনে গিয়ে, আর সেই সুড়ঙ্গ পাড়ে দিতে তোমাদের লাগবে 20 মিনিট। আমি মিজান দরবেশকে বলি, কি বলছেন, এটাও কি সম্ভব? 20 মিনিটের ভিতরে আমরা মিশর চলে যাব? মিজান দরবেশ আমাকে বলে, কতবার বলবো এক কথা, যে উপরওয়ালা চাইলে সব কিছুই সম্ভব। যাও তোমরা, তোমাদের কাছে সময় কিন্তু খুবই কম, নয়তো নীলিমাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। আমি বলি, হ্যাঁ যাচ্ছি, আমরা এখনই যাচ্ছি। তারপরে আমি, রোকসানা, রহিম মিলে সেই পথ ধরে হাঁটা শুরু করি। এই সুড়ঙ্গ পথে নেই কোনো আলোর চিহ্ন। আমরা 3 জন একে অপরের হাত শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 20 মিনিট হাঁটার পর অনেক দূর থেকে আমরা আলোর রোশনি দেখতে পাচ্ছিলাম। আর আস্তে আস্তে যখন আমরা সেই আলোর কাছে চলে আসি, আমরা দেখতে পাই আমরা সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা সুড়ঙ্গ থেকে বাইরে আসার পর কোনোভাবে মানতেই পারছিলাম না সামনে দৃশ্যটাকে দেখে। আমি দেখতে পারছিলাম আমরা মিশরের সেই মরুভূমির সামনেই দাঁড়ানো। আমি আরও অবাক হই এই জিনিসটা দেখে। আমরা রওনা করেছিলাম রাতের বেলায়, কিন্তু এখানে তো এখন বেলা দুপুর। তখনই আমরা 3 জন দেখতে পাই আমাদের থেকে কিছুটা দূরে একটি পাহাড়, আর সেই পাহাড়ের একটি পাশ দিয়ে ছোট্ট একটি ফাটল দেখা যাচ্ছে, হয়তো তার ভেতরে ঢোকার জন্য। আমরা 3 জন বুঝে যাই সেখানেই আমাদেরকে যেতে হবে, কারণ তাছাড়া আশেপাশে শুধু বালু আর বালু এই মরুভূমিতে, আর আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না সেই পাহাড়টা ছাড়া। আমরা 3 জন সেই পাহাড়ের গুহার ভেতর প্রবেশ করি। কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই জাদুর গাছটা দেখতে পাই। আমি দেখতে পাই সেই গাছটি খুবই অদ্ভুত। সেই গাছটির গোড়া থেকে আগা পর্যন্ত পুরোপুরি নীল রঙের। নীল রঙের ডাল, নীল রঙের পাতা, নীল রঙের আমগুলো ঝুলে আছে গাছের ভিতরে। আমি, রোকসানা আর রহিম যখন সেই গাছের সামনে যাই আর গাছ থেকে আম পাড়ার চেষ্টা করি, তখনই অদ্ভুতভাবে সেই গাছটির ভেতর থেকে একটি গায়েবী শব্দ আমাদেরকে উদ্দেশ্য করে বলে, কি চাই তোমাদের এখানে? আর তোমরা কি জানো এই গাছের ফল ছুলে তোমাদের কি হতে পারে? কথাগুলো কেউ একজন গাছের ভেতর থেকেই বলছে। আমি তাকে উদ্দেশ্য করে বলি, হ্যাঁ আমি জানি এটা কি গাছ, আর এই গাছের ফল দিয়ে কি হয়। এই কারণেই তো এই গাছের ফল আমরা নিতে এসেছি। তখন গাছের ভেতর থেকে আবার সেই গায়েবী কণ্ঠটা বলতে শুরু করে, ঠিক আছে, তোমরা এই গাছের নীল রঙের আম নিয়ে যেতে পারো,
কিন্তু শুনে রাখো, এই গাছের আম নিতে হলে একটি কোরবানি দিতে হয়। এটা একটি জাদুকারী গাছ। এই গাছের আম খেলে তোমার সকল ইচ্ছে পূরণ হতে পারে। এখন তোমাদের যে কোরবানিটা দিতে হবে সেটা হচ্ছে, তোমাদের এই 3 জনের ভিতর থেকে একজনকে তোমরা 2 জন মিলে হত্যা করবে। তাহলে তুমি এই গাছের আম নিয়ে যেতে পারবে। তখন আমি বলি, এটা কি করে সম্ভব? আমরা কাউকে হত্যা করতে পারবো না, আর তাছাড়া তোমার সাথে কথা বলার আমাদের সময় নেই। এটা বলেই যখন আমি আম পাড়ার জন্য গাছের ভিতরে একটি হাত রাখি, সাথে সাথে আমাকে কিছু একটা ছুঁড়ে মারে অনেক দূরে। এটা দেখে রহিম যখন গাছের ভিতরে হাত রাখে, তখন তাকেও কিছু একটা অদৃশ্যভাবে ছুঁড়ে মারে। তখনই গাছের ভেতর থেকে সেই কণ্ঠটা আবারও বলতে শুরু করে, বললাম তো, এই শর্ত অনুযায়ী তোমাদেরকে আম পাড়তে হবে। এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আম পাড়তে হলে একটি জীবনকে তো কোরবানি দিতেই হবে। তখনই আমি সেই আম গাছের সামনে গিয়ে কান্না করতে করতে বসে পড়ি, আর সেই অদৃশ্য কণ্ঠকে বলতে শুরু করি, আমার 2 সাথীর কোনো দোষ নেই। তুমি দয়া করে একটি আম তাদের হাতে তুলে দাও, যেন তারা নীলিমাকে বাঁচাতে পারে। আর আমি আমার জীবনকে কোরবানি দিব। আমাকে তাদের হত্যা করতে হবে না। আমি নিজের জীবন তোমাকে দিয়ে দিচ্ছি। তারপরেও তুমি তোমার গাছ থেকে একটি আম আমাদেরকে দাও, নয়তো নীলিমাকে বাঁচানো যাবে না। সে মারা যাচ্ছে ওই প্রান্তে। আমার মুখে এসব কথা শুনে সেই অদৃশ্য থাকা কণ্ঠ আমাকে বলল, নীলিমাকে? আর তোমরা এখানে আসলে এসেছো কেন? তখন আমি সেই অদৃশ্য কণ্ঠের উদ্দেশ্যে সব কিছু খুলে বলি, কেন আমরা এখানে এসেছি, কী কারণে, কি কি হয়েছিল আমাদের সাথে। সব কিছু শুনে অদৃশ্য কণ্ঠ আমাকে বলে, তার মানে তুমি মৃত্যুবরণ করতে প্রস্তুত নীলিমার জন্য, তাই তো? আমি তখন বলি, হ্যাঁ আমি প্রস্তুত। আপনি আমাকে মেরে ফেলেন, তারপরেও একটি আম আমাদের সাথীদের হাতে তুলে দেন। তখনই সেই অদৃশ্য কণ্ঠ আমাকে বলে উঠল, তোমাদের ভিতর আর কাউকে মরতে হবে না। তারপর আমি রোকসানা আর রহিম দেখতে পাই সেই জাদুকারী গাছটির ভিতর থেকে এক ধরনের সাদা ধোঁয়া বের হতে শুরু করলো, আর আস্তে আস্তে সেই পাহাড়ের গুহাটা পুরোপুরি সাদা ধোঁয়ায় ভরে গেল। আমরা 3 জন চোখে কিছু দেখতে পারছিলাম না, শুধু একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলাম। এভাবেই বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমাদের চোখের সামনে থেকে আবারও সেই সাদা ধোঁয়াগুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করলো। আর এবার আমার চোখের সামনে ঝাপসা ঝাপসা সবকিছু দেখতে পারছি। সাদা ধোঁয়াগুলো সরে যাবার পর আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই সেই জাদুর গাছের ওই জায়গাতে 20টি লোক দাঁড়ানো। লোকগুলো খুব অদ্ভুত ধরনের সাদা এক ধরনের পোশাক পরে আছে। তাদের সকলের মাথায় টুপি আছে। সবথেকে অদ্ভুত বিষয়, তাদের সকলের পাখির মতো 2টি করে সাদা ডানা আছে। তাদের চেহারাগুলো এত সুন্দর বলে বোঝাতে পারবো না। তারা সবাই কারা আর কোথা থেকে এখানে এলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে রোকসানা রহিম বলে, তাদেরকে সালাম করো। আমরা তখন 3 জন একসাথেই তাদেরকে একটু সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সকলেই আমাদের সালামের উত্তর নেয়। তারপর তাদের মাঝখান থেকে একজন ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসে। সে আমার কাছে এসে বলে, আমি তোমার সাথে এতক্ষণ যাবৎ কথা বলছিলাম রাতুল। শোনো রাতুল, মহান আল্লাহ পাক এই জাদুকারী আম গাছ শুধুমাত্র 2টি তৈরি করেছে। একটি গাছ রেখেছে মহা আকাশে চাঁদের মাঝখানে, আর একটি গাছ পৃথিবীর বুকে মরুভূমির এই ছোট্ট পাহাড়ের গুহায় রেখেছে। আর এই গাছ 2টি পাহাড়ে দেওয়ার জন্য আমাদের 20টি পরী আর 20 জনকে তৈরি করেছে। মহা আকাশের চাঁদের মাঝে যেই গাছটি আছে সেই গাছটিকে পাহারা দিচ্ছে 20টি পরী, আর পৃথিবীতে থাকা এই গাছটিকে পাহারা দিচ্ছি আমরা 20 জন জিন। আমাদের এই মরুভূমির ছোট্ট এই পাহাড়ের গুহার বাইরে যাওয়া পুরোপুরি নিষেধ। আর চাঁদের মাঝে যেসব পরীরা গাছটিকে পাহারা দিচ্ছে তাদেরও চাঁদের বাইরে আসা সম্পূর্ণ নিষেধ। আমরা যেন এই গাছটিকে রেখে দূরে কোথাও না যেতে পারি, তাই তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের খাবারের ব্যবস্থা এই গাছের ভিতরেই করে দিল। আর এই গাছের নীল আম হচ্ছে আমাদের একমাত্র খাদ্য। আর প্রতি 6 ঘন্টা পর পর যদি আমরা এই নীল রঙের আম না খাই তাহলে মারা যাব। তাই আমরা এই গাছকে রেখে কোথাও যেতে পারি না। আমি জানি না আকাশের সেই চাঁদের পরী কেন তার জীবনের মায়া না করেও তোমাদেরকে সাহায্য করার জন্য পৃথিবীতে চলে এসেছে। আমি তাদের বলি, এই গাছকে এত লুকিয়ে রাখার কি আছে, কি এমন আছে এই গাছের ভিতরে? তখন সে আমাকে বলে, দেখো রাতুল, কিয়ামতের আগে অনেক কিছু হবে। এমন একটা সময় আসবে যে মানুষ মৃত্যুর কথা ভুলে যাবে। মানুষ খারাপ কাজ করতে কোনো ভয় পাবে না।
তখন আল্লাহ পাক একটি ভয়ানক মহামারী সকলের মাঝে ছড়িয়ে দিবে। যখন সকল মানুষ আবারও তাদের ভুলগুলো বুঝতে পারবে আর খাস মনে আল্লাহ পাকের কাছে মাফ চাইবে। এক্সট্রিমলি সরি, এখানে যে কথাগুলো গল্পে উল্লেখ করা আছে এটার সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই, সেই জন্য এই কথাগুলো আমি এখান থেকে বলছি না। যেমন এখানে লেখা আছে আল্লাহ পাক একটা গাছ তৈরি করেছেন, এই গাছের পাতা খেয়ে মানুষ সুস্থ হয়ে যাবে, এই কথাগুলো কোনো হাদিস কোরআনে নেই। তো সেই জন্য মিথ্যা কথা আমি আল্লাহ তাআলার নাম নিয়ে বলতে পারছি না। আমি খুবই দুঃখিত। গল্পের সামনের অংশ থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ পাক যেসব জিনিস তৈরি করেছে সব কিছুরই একটি না একটি কারণ অবশ্যই আছে। হয়তো আল্লাহ পাক তোমার কপালে চাঁদের পরীর সাথে দেখা করানো লিখে রেখেছিল। এটা বলে সেই ব্যক্তিটি তার ডানার মাধ্যমে উড়তে উড়তে গাছের উপর থেকে একটি নীল রঙের আম পেড়ে আবার নিচে চড়ে আসলো আর আমার হাতে দিয়ে বলল, যাও তুমি, এই আমটি নিয়ে তুমি যেতে পারো। আর হ্যাঁ, আমরা তোমাদের কাউকেই হত্যা করব না, আমরা শুধু তোমাদেরকে ভয় দেখিয়েছিলাম যেন তোমরা এখান থেকে চলে যাও। আমরা ভেবেছিলাম তোমরা হয়তোবা ভুলবশত এখানে চলে এসেছো। যাই হোক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। কিন্তু রাতুল, তোমার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আছে। আমি তাকে বলি যে কি অনুরোধ, আমাকে বলেন। সে বলে, দেখো ভাই, কাউকে কোনোদিন এই গাছের বিষয়ে কিছু বলো না। এই গাছটি সকলের নজরে আসার এখনো সঠিক সময় হয়নি। তুমি এই গাছটিকে দেখতে পেরেছ, তোমার কপালে লেখা ছিল তাই। দয়া করে তুমি কাউকে এই বিষয়ে আর কিছুই বলবে না। আমি তাকে বলি, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এই বিষয় এখানেই থাকবে। আমি কোনো দিন কখনো কাউকে এই বিষয়ে কিচ্ছু বলবো না। সে আমার হাতে ওই আমটি তুলে দেয় আর তারা সকলেই আমাদেরকে বলে, আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা। এই কথা বলার সাথে সাথে আবারও চারপাশে সাদা ধোঁয়া দিয়ে চলে যায়। ধোঁয়া কাটার পর আমরা আমাদের চোখের সামনে কাউকেই আর দেখতে পাই না। সে অদৃশ্য কণ্ঠ আমাদেরকে বলে, তোমরা যে পথে এসেছিলে সেই পথেই ফিরে যাও, তোমাদের কোনো বিপদ হবে না পথের মাঝে। আমি, রোকসানা, রহিম তিনজন মিলে সেই গুহা থেকে বাইরে চলে আসি আর পাহাড়ের বাইরে এসে সেই সুড়ঙ্গ ধরে আবারও হাঁটতে শুরু করি। সুড়ঙ্গ দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমরা আবারও ফিরে আসি সেই কবরস্থানের ওই জাদুর কবরের ভেতরে। আমি দেখি মিজান দরবেশ দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখে এসে বলল, কি জাদুকারি আম নিয়ে আসছো? আমি তাকে বলি, হ্যাঁ, আমরা এই যে আম আনতে পেরেছি, এই দেখুন নীল রঙের আম। আমি তাকে বলি, সময় কি শেষ হয়ে গিয়েছে? আমরা কি দেরি করে ফেললাম? মিজান দরবেশ আমাকে বলল, মোটেও না, এখনো 10 মিনিট হাতে আছে, তোমরা উপরে আসো। আমি আর রোকসানা, রহিম তিনজন কবর থেকে উপরে উঠে আসি। আমরা কবরের উপরে আসার সাথে সাথে সেই কবরটি আবার আগের মতো সাধারণ একটি কবরের মতো হয়ে গেল। মিজান দরবেশ আমাদেরকে বলল, তাদের সাথে তোমাদের দেখা হয়নি? আমি তাকে বলি, তার মানে আপনি সবটাই জানতেন? মিজান দরবেশ বলে, আমি একজন দরবেশ মানুষ, আমি সবসময় আল্লাহ পাকের ইবাদত করি, আমি অনেক কিছুই জানি যেটা কিনা তোমরা জানো না। আমরা সকলেই মিজান দরবেশের ঘরেই আবারও আসি আর দেখি খাটের উপরে নীলিমা শুয়ে আছে। নীলিমার পুরো শরীর এখন নীল রঙের আকার নিয়েছে। মিজান দরবেশ আমার হাত থেকে সেই আমটি নিয়ে নীলিমার কাছে যায়। নীলিমার কাছে এসে জাদুর আমটি একটি ধারালো ছুরি দিয়ে ছোট্ট করে কেটে তার মুখে অল্প অল্প করে ঢুকিয়ে দেয়। মিজান দরবেশ নীলিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর কোরআনের কিছু আয়াত পড়ে তার শরীরে ফু দিয়ে দেয় বারবার। আমি লক্ষ্য করি কিছুক্ষণের ভেতরেই নীলিমার শরীরটা আবারও স্বাভাবিকের মতো হয়ে যাচ্ছে আর নীলিমা আস্তে আস্তে চোখ দুটো খুলে ফেলল। আমি নীলিমার কাছে গিয়ে বসি আর তাকে বলি, তুমি ঠিক আছো তো? আজ আমার জন্য তোমার এত বড় বিপদ হলো, আমাকে মাফ করে দাও নীলিমা। নীলিমা তখন আমাকে বলে, যা করে উপরওয়ালা ভালোর জন্যই করে। আল্লাহ পাক কার কপালে কি লিখে রেখেছে সেটা কেউই জানে না, আমিও জানি না। যা হওয়ার তা হয়ে গিয়েছে। দেখো, আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি আর আমি সুস্থ হতে পেরেছি তোমাদের জন্য, নয়তো আমি হয়তো এতক্ষণে মরেই যেতাম। আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তখনই হঠাৎ করে চারিপাশে খুব জোরে হাওয়া বইতে শুরু করলো। এ কি, বাইরে তো ঝড় উঠেছে, কিন্তু এখন তো শীতকাল, এখন তো এরকম ঝড় ওঠার কথা না। তখন মিজান দরবেশ আমাদেরকে বলে, এটা কোনো সাধারণ ঝড় না, তারা সকলে চলে এসেছে। আমি জানতাম তারা আসবে নীলিমার খোঁজে। তোমরা সবাই আমার সাথে আসো, ঘরের বাইরে আসো।
মিজান দরবেশ কি বলেছে, কারা চলে এসেছে কিছুই বুঝতে পারছিলাম না। আমরা সবাই মিজান দরবেশের পিছন পিছন তার ঘরের বাইরে চলে আসি। আমরা সবাই ঘরের বাইরে এসে দেখি চারিপাশে অনেক জোরে জোরে ঝড়ো বাতাস বইছে, গাছপালাগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে চারপাশে। মিজান দরবেশ পিছনে এগিয়ে গিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, তোমরা এসব কিছু বন্ধ করো, নীলিমা এখন ঠিক আছে। তোমরা সব কিছু বন্ধ করো, আমাদের সামনে দেখা দাও, আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। আমি দেখতে পাই অদ্ভুতভাবে চারপাশের বাতাসটা মিনিটের মধ্যেই থেমে গেল। মিজান দরবেশ আমাকে বলে, সবাই আকাশের দিকে তাকাও। আমরা সবাই যখন আকাশের দিকে তাকাই, আমরা দেখতে পাই 19টি পরী আমাদের দিকে উড়ে আসছে। আমি লক্ষ্য করে দেখতে পাই তাদের সকলের শরীরে নীলিমার মতোই পোশাক। আমি বুঝে যাই তারা সবাই হচ্ছে চাঁদের পরী। সেই 19টি চাঁদের পরী মাটিতে নেমে এলো আর আমাদের কাছে এসে বলল, তোমরা নীলিমাকে নিয়ে এসেছো, তোমাদের এত বড় সাহস। বলতে যাবেন তখনই নীলিমা বলে ওঠে, আপনি একটু থামেন, আমি আপনাদের কাছে সব কিছু বুঝিয়ে বলছি যে কি হয়েছে। নীলিমার তার সাথীদেরকে সব কিছু খুলে বলে আর সে তার সকল দোষ স্বীকার করে। সবটা শুনে নীলিমার সাথীরা খুব রেগে যায় আর তাকে বলে, তুমি জানো না আমাদের চাঁদের বাইরে আসা নিষেধ? তারপরেও তুমি এই সাধারণ ছেলের জন্য চাঁদের বাইরে এসে পৃথিবীর মাটিতে নেমে এলে। নীলিমা তখন আমাদের সকলের সামনেই তার সাথীদের বলে ওঠে, আপনাদের চোখে রাতুল খুব সাধারণ একটা মানুষের ছেলে, তবে আমার চোখে সে অসাধারণ একটি ছেলে। তার চিন্তাভাবনার সাথে আর 5টি ছেলের চিন্তাভাবনা কখনো এক হয় না। আমি দূর থেকে রাতুলকে দেখতে দেখতে কখন যে তার প্রেমে পড়ে গিয়েছি আমি নিজেও জানি না। তখন মিজান দরবেশ নীলিমার কাছে এসে বলে, এটা তুমি ঠিক করনি, তুমি তাকে ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলেছ। কারণ ওপরওয়ালা তোমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে, তোমার উচিত ছিল তুমি সেই দায়িত্ব নির্জিত হয়ে পালন করবে। যেহেতু তুমি ভুল করেছ, এখন সময় আছে উপরওয়ালার কাছে মাফ চেয়ে নিজের দায়িত্বে আবারও বুঝে নাও, কারণ উপরওয়ালার দয়ার কোনো শেষ নেই। তুমি মাফ চাইলে অবশ্যই সে তোমাকে মাফ করবে। নীলিমা কান্না করতে করতে মাটিতে বসে পড়ল আর হাত দুটো আকাশের দিকে দিয়ে উপরওয়ালার কাছে তার ভুলের জন্য মাফ চাইল। মিজান দরবেশ নীলিমাকে মাটি থেকে ওঠায় আর বলে, উপরওয়ালা তোমাকে ক্ষমা করে দিয়েছে। শোনো, তুমি আর কখনো পৃথিবীতে আসবে না, আর এটা আমাকে কথা দিতে হবে তোমাকে। নীলিমা মিজান দরবেশকে বলে, আপনাকে আমি কথা দিচ্ছি, আর কখনো আমি পৃথিবীতে আসব না। আমি আমার দায়িত্বই পালন করব, যে দায়িত্ব আমাকে আমার মালিক আমাকে দিয়েছে। নীলিমা আমার কাছে এসে কান্না করতে করতে বলে, রাতুল তুমি ভালো থেকো, আর হ্যাঁ, তুমি কিন্তু আমার কাছে আসলেই খুব স্পেশাল একজন মানুষ। কখনো নিজেকে বদলাবে না, তুমি যেমন আছো সব সময় এমনই থাকার চেষ্টা করো। আমি প্রতিদিন তোমাকে দেখব আমার জাদুর আয়নাতে। তোমার সাথে এই মধুময় স্মৃতিগুলো আমি আমার জীবনে বাধাই করে রাখব। এদিকে আমি কিছুই বলছিলাম না, শুধু কান্না করছিলাম। আমিও হয়তো নীলিমার প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু এখন আমি তাকে এই কথাটা বলতে পারবো না, কারণ তাকে এখন ফিরতেই হবে তার নিজের দেশে। নীলিমা আমাদের সকলের থেকে বিদায় নিয়ে তার সাথীদের সাথে আবারও চাঁদে যাওয়ার জন্য রওনা করল। দেখতে দেখতে তারা সকলেই আমাদের চোখের বাইরে ওই গভীর মহা আকাশে মিলিয়ে গেল। নীলিমা যাওয়ার পর আমি মাটিতে বসে পাগলের মতো চিৎকার করে কান্না করছিলাম। মিজান দরবেশ আমার কাছে এসে বলে, তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তোবা নীলিমাকে তার ভালোবাসার বাঁধনে আটকিয়ে রাখতে পারত, কিন্তু তুমি সেটা করনি। তুমি এই কারণেই হয়তোবা নীলিমার কাছে তুমি আর 5 জন ছেলের মতো না। আমিও মেনে নিচ্ছি তুমি আর 5 জন ছেলের মতো না। আমি মিজান দরবেশকে বলি, বিশ্বাস করবেন কিনা জানি না, সে যাওয়ার পর আবার মনে হচ্ছে আমার ভিতর থেকে কলিজাটা কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। আমি তো কখনো তাকে ভালোবাসিনি, তারপরেও আমার এত কষ্ট হচ্ছে কেন আমি জানি না। আমি এটা ভাবতেই পারছি না নীলিমার কথা। কখনো আমার সাথে আর ওর দেখা হবে না, ও কখনো আমার সাথে দেখা করতে আসবে না। মিজান দরবেশ আমাকে বলে, নিয়তির বিধান কখনো পরিবর্তন করা যায় না রাতুল। তুমি আবারও তোমার দৈনিক জীবনে ফিরে যাও, নিজেকে সামলাও। মিজান দরবেশ তখন রোকসানা আর রহিমকে বলে, রাতুলকে তার হোটেলে পৌঁছে দিয়ে আসো। আমি মিজান দরবেশ থেকে বিদায় নিয়ে রোকসানা ও রহিমকে নিয়ে সেই পাহাড় থেকে নেমে আসি, আর হাসতে হাসতে আমি আমার হোটেলের সামনে চলে আসি। রোকসানা আর রহিম আমাকে বলে, এখন আমাদের ফিরতে হবে রাতুল। আমি রোকসানা আর রহিমকে বলি, দেখো নীলিমা তো আর কখনো আমার কাছে আসতে পারবে না,
তবে এই একটি রাতের ভেতরেই তোমরা দুজন আমার খুব কাছের বন্ধু হয়ে গিয়েছ। তোমরা তো জিন পড়ে, তোমরা চাইলেই আমার সাথে যে কোনো সময় দেখা করতে পারবে। রোকসানা আর রহিম বলে, তুমিও আমাদের খুব কাছের বন্ধু হয়ে গিয়েছো রাতুল। আমরা যখনই সময় পাই তোমার সাথে দেখা করতে আসব। আল্লাহ হাফিজ রাতুল, ভালো থেকো তুমি, আর নিজের যত্ন নিও। আমরা মন থেকে দোয়া করব যেন তুমি নিজেকে সামলে আবারও দৈনিক কাজে ফিরে যেতে পারো, ব্যস্ত হয়ে যেতে পারো। রোকসানা আর রহিম আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। তারা যাওয়ার পর আমি আমার হোটেলে প্রবেশ করি। হোটেলে আসার পর আমি দেখতে পাই হোটেলের সামনে 4 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, আর তাদের সাথেই আছে আমার সকল বন্ধু। আমাকে দেখে সবাই আমার কাছে ছুটে এলো আর জানতে চাইল, কোথায় ছিলি তুই? আমার যে বন্ধু নরখাদক পিচাস তুলে নিয়ে গিয়েছিল সে আমার কাছে এসে বলল, ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে আমি প্রাণে বেঁচে ফিরতে পারতাম না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা ভেবে ওরা না তোর কোনো ক্ষতি করে ফেলে। আমিও জঙ্গলের বাইরে এসে সাথে সাথে হোটেলে এসে সকল বন্ধুদের সকল কিছু জানাই। তারপর আমরা সবাই একসাথে হয়ে থানা থেকে পুলিশ নিয়ে আসি, আর এখনই আমরা সকলে রওনা করব সেই জঙ্গলের দিকে। তার আগেই তো তুই হোটেলে ফিরে এলি। তখন সে 4 জন পুলিশ অফিসার আমার কাছে এসে বলে, আপনি ঠিক আছেন তো রাতুল সাহেব? আপনার বন্ধুরা কি সব উল্টাপাল্টা বলছে? তারা বলছে আপনাকেও আর আপনার বন্ধুকে নাকি পিচাস তুলে নিয়ে গিয়েছিল। আমরা এসব বিশ্বাস করি না। তারপরেও আপনাদের এই বন্ধুত্বের জোরাজোরির কারণে আমরা এখনই যেতাম সেই জঙ্গলে দেখার জন্য। আসলে বিষয়টা কি? আমি পুলিশ ভাইদের বলি, আমি আপনাদের সাথে তর্কে যেতে চাই না যে এই পৃথিবীতে পিচাস আছে কি নেই, তবে আপনাদের কাছে একটি কথা জানতে চাই আমি। তখন পুলিশ ভাইয়েরা আমাকে বলে, কি কথা জানতে চান আপনি রাতুল সাহেব? আমি পুলিশ ভাইদের বলি, আচ্ছা আপনাদের এই পাহাড়ি এলাকায় তো প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে, তাই না? পুলিশ ভাইরা বলে, হ্যাঁ আসে তো। তখন আমি তাদের বলি, যেসব মানুষ প্রতি বছরই 50 থেকে 60 জন মানুষ নিখোঁজ হয়ে যায়, তারা কোথায় যায় বলতে পারবেন? আপনারা এত সাংবাদিকদের সামনে এসে বলছেন তারা এই পাহাড় এলাকায় পথ হারিয়ে গহীন জঙ্গলে চলে যায় আর সিংহ পশু পাখিদের শিকার হয়, কিন্তু আমি যদি বলি তারা কোনো পথ হারায় না, তাদেরকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হয় আর জ্বলন্ত আগুনের মাঝে পুড়ে তাদেরকে খেয়ে ফেলা হয়। জানি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য, তাই তো আপনাদের বললাম। একটি কথা মিলিয়ে রাখবেন অফিসার, আগামীকাল থেকে যতদিন আপনারা এই অঞ্চলের থানায় থাকবেন দেখবেন আর কোনো মানুষ নিখোঁজ হবে না। মন থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা এত রাতেও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। পুলিশ ভাইয়েরা বলেন, না এটা তো আমাদের দায়িত্ব। ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন, আমরা আসি তাহলে। তারপর পুলিশ ভাইয়েরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। তার পরের দিনই আমরা সকল বন্ধুরা মিলে আবার ঢাকায় চলে আসি। সেদিনের পর থেকে আমার কোনো বন্ধু আর সাজেক যাওয়ার কথা ভুলেও মুখে আনেনি, কিন্তু আমি প্রতি শীতেই একা একা চলে আসি সেই আগের হোটেলটাতেই আমি উঠি, আর সেই বেঞ্চের মাঝে 1 কাপ কফি হাতে নিয়ে গভীর রাত পর্যন্ত ওই চাঁদের দিকে তাকিয়ে থাকি। নীলিমা হয়তোবা এখনও আমাকে তার জাদুর আয়নার মাধ্যমে দেখে। আমি জানি তাকে আমি আর কখনো দেখতে পারবো না, কিন্তু তাকে দেখার ইচ্ছাটা আমার সব সময় রয়েই যাবে। গল্পটা এখানেই সমাপ্ত করছি। আমি জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, বাট বিশেষ করে আমার কাছে গল্পটা খুবই ভালো লেগেছে, এবং রাইটারকেও অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে সাজানো গোছানোভাবে আমাদের সকলকে একটি গল্প উপহার দিয়েছেন। লিসেনার্স যারা শুনছেন গল্পটা, আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা যারা বলছেন যে আমরা কমেন্ট করছি, আমাদের কমেন্টের নামগুলো ঠিকানাগুলো কেন বলছেন না, অবশ্যই আপনাদের কমেন্টগুলো বলা হবে। আমরা কমেন্ট তাদেরগুলোই বলে থাকি যারা ভিডিওটা দেখার সাথে সাথেই কমেন্ট করতে শুরু করে। প্রথম 100 জন কিংবা প্রথম 50 জন কমেন্ট আমরা পড়ে থাকি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিছুদিনের মধ্যেই লাইভে আসছি 50,000 সাবস্ক্রাইব উপলক্ষে। এই লাইভের মধ্যে কিন্তু সকলের কমেন্ট পড়া হবে, সুতরাং লাইভ যখন দেয়া হবে সেই লাইভে কিন্তু আপনারা সকলেই যুক্ত হবেন। তো দেখা হচ্ছে লাইভে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আপনারা আপনাদের লাইভ স্টোরি শেয়ার করতে চান, ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিংবা ইমেল আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শোনাতে পারেন সবার মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।